বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বেসিক ইলেকট্রিসিটি বইয়ের অধ্যায় 5 অর্থাৎ ইলেকট্রিক্যাল সার্কিট। চলো তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। আমরা এই অধ্যায়ে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেই টপিকগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিটের যে ডেফিনিশন বা সংজ্ঞা, ইলেকট্রিক্যাল সার্কিটের উপাদান, ইলেকট্রিক্যাল সার্কিট কত ধরনের অর্থাৎ তার প্রকারভেদ, এছাড়া সিরিজ, প্যারালাল এবং মিক্স সার্কিট, সিরিজ সার্কিট ও প্যারালাল সার্কিটের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য, সিরিজ সার্কিট ও প্যারালাল সার্কিট এবং মিক্স সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা সমতুল্য রেজিস্ট্যান্স, সিরিজ সার্কিট ও প্যারালাল সার্কিটের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম এবং সিরিজ, প্যারালাল এবং মিক্স সার্কিটের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। চলো তাহলে আজকের আলোচনা আমরা শুরু করি। প্রথমে আছে ইলেকট্রিক্যাল সার্কিট, অর্থাৎ একটা সার্কিট কি সেটা আমাদেরকে একটু জানতে হবে। তো সার্কিটটা হচ্ছে কি, কোনো একটা সোর্স বা উৎস হতে বিদ্যুৎ বের হয়ে যে পথ অতিক্রম করে এবং পুনরায় সে উৎসের মধ্যে ফিরে আসে, অর্থাৎ বিদ্যুৎ চলাচলের জন্য যে পথটা ব্যবহার করে এই পথটাকে বেসিক্যালি বিদ্যুৎ বর্তনী বলা হয়। কেমন দেখো, এখানে আমরা দুটো চিত্র দিয়ে দেখানোর চেষ্টা করেছি যে এখানে ব্যাটারিটা হচ্ছে একটা সোর্স বা উৎস। এই সোর্স থেকে বিদ্যুৎটা বের হবে, ধরলাম এই ব্যাটারিটার এটা হচ্ছে প্লাস প্রান্ত এবং এটা হচ্ছে মাইনাস প্রান্ত, অর্থাৎ এই প্লাস থেকে বিদ্যুৎটা বের হয়ে এই সমগ্র পথ ঘুরে এখানে একটা সুইচ দেওয়া আছে, সুইচ হয়ে এখান থেকে একটা বাল্ব দেওয়া আছে, বাল্বটাকে প্রজ্বলিত করে এবং সে আবার মাইনাসে ফেরত আসবে। অর্থাৎ কোন একটা সোর্স বা ব্যাটারি থেকে বের হয়ে সে যদি আবার ব্যাটারির নিকট অর্থাৎ মাইনাস প্রান্তে ফেরত আসে, তাহলে সেটাকে এই সম্পূর্ণ বিদ্যুৎ চলার এই পথটাকে আসলে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট বলতে পারি। একটা ইলেকট্রিক্যাল সার্কিট বা বৈদ্যুতিক সার্কিটে সাধারণত তিনটি এলিমেন্টস অবশ্যই থাকতে হবে। সেই এলিমেন্টস বা উপাদানগুলো হচ্ছে একটা ভোল্টেজ সোর্স অর্থাৎ ব্যাটারির মতো একটা সোর্স থাকতে হবে, এছাড়া বৈদ্যুতিক লোড অর্থাৎ এখানে আমরা একটা বাতি প্রজ্বলিত হচ্ছে, অর্থাৎ একটা বাতি হতে পারে, একটা ফ্যান হতে পারে, এনি কাইন্ডস অফ লোড আর কি, একটা লোড থাকতে হবে। এবং এই বাতিটাকে এবং এই সোর্সটাকে কানেক্ট করার জন্য যে ওয়্যার বা তার ব্যবহার করা হয় সেই তার, অর্থাৎ একটা সার্কিটের জন্য যে ভাইটাল যে ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে ভোল্টেজ সোর্স, বৈদ্যুতিক লোড এবং বৈদ্যুতিক তার। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এখন আসবো ইলেকট্রিক্যাল সার্কিটের মেইন উপাদানগুলো কি কি। এই প্রশ্নটা বেশ ইম্পর্টেন্ট এবং তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো জিনিসগুলো একটু ভালোভাবে আত্মস্থ করার চেষ্টা করবে। তো ইলেকট্রিক্যাল সার্কিটের একটি আদর্শ ইলেকট্রিক্যাল সার্কিট বা একটা আইডিয়াল ইলেকট্রিক্যাল সার্কিটের জন্য যে যে এলিমেন্টস গুলো প্রয়োজন সেগুলো হচ্ছে, এক নম্বরে বৈদ্যুতিক উৎস। এই উৎস বলতে আমরা সাধারণত ব্যাটারি হতে পারে, সেটা জেনারেটর হতে পারে। দুই নম্বর হচ্ছে পরিবাহী, অর্থাৎ যার ভেতর থেকে বিদ্যুৎ প্রবাহিত হবে, অর্থাৎ তামা বা অ্যালুমিনিয়ামের তার। তিন নম্বর হচ্ছে একটা কন্ট্রোলিং ডিভাইস, অর্থাৎ যেমন সুইচ বা রেগুলেটর, যেটা দ্বারা আমরা এটা কন্ট্রোল করব। এছাড়া রক্ষণ যন্ত্র, যেমন এটাকে আমরা বলতে পারি যে ফিউজ বা সার্কিট ব্রেকার। এছাড়া ব্যবহার যন্ত্র, অর্থাৎ যেটার জন্য আমরা এই সার্কিটটা ব্যবহার করছি, যেমন বাতি, পাখা বা মোটর। মোটামুটি এই পাঁচটাই হচ্ছে একটা আইডিয়াল সার্কিটের জন্য উপাদান। ইলেকট্রিক্যাল সার্কিটের প্রকারভেদ, অর্থাৎ ইলেকট্রিক্যাল সার্কিটকে কত ভাগে ভাগ করা যায়। সাধারণত ইলেকট্রিক্যাল সার্কিটকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিরিজ সার্কিট এবং আরেকটা হচ্ছে প্যারালাল সার্কিট। তবে এই সিরিজ এবং প্যারালাল সার্কিটকে একত্রিত করেও কিন্তু একটা সার্কিট তৈরি করা যায়, যেটাকে আমরা বলতে পারি মিক্সড সার্কিট, অর্থাৎ সিরিজ, প্যারালাল, মিক্স সার্কিট। এই সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট এবং মিক্স সার্কিটটা কেমন হয় চলো একটু দেখে নিই। সিরিজ সার্কিট, তো সিরিজ সার্কিট কাকে বলে? দুই বা ততোধিক রেজিস্টর বা লোড যদি একের পর এক সংযোগ করে বৈদ্যুতিক উৎসের সাথে এমন ভাবে সংযুক্ত করা হয় যাতে কারেন্ট প্রবাহের মাত্র একটি পথ থাকে। এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে যে একটি পথ, একটা সিঙ্গেল ওয়ে থাকবে, এই ধরনের সার্কিটকে সিরিজ সার্কিট বলে। বন্ধুরা, আমরা একটা সোর্সের কথা বলেছি, অর্থাৎ এখানে একটা সোর্স থাকতে হবে, এটা হচ্ছে একটা সোর্স বা উৎস। এই উৎসের সাথে যদি রেজিস্টার বা এখানে আমরা বিভিন্ন রোধ দেখতে পাচ্ছি, R1, R2 এবং R3, বিভিন্ন রোধ, এই রোধগুলো যদি পরপর ভাবে, অর্থাৎ একটার সাথে আরেকটা, তার সাথে আরেকটা, এরকম যদি পরপর করে অনেকগুলাকে এইভাবে কানেক্ট করা হয়, অর্থাৎ একটা রেজিস্ট্যান্স আর একটা রেজিস্ট্যান্স আর একটা রেজিস্ট্যান্স আর একটা রেজিস্ট্যান্স, এরকম অনেকগুলো একাধিক রেজিস্ট্যান্সকে যদি আমরা এরকম একটা সোর্সের সাথে বা ব্যাটারির সাথে যদি কানেক্ট করে দিই, তাহলে এই সার্কিটকেই বলা হচ্ছে সিরিজ সার্কিট। এখন চলো আমরা একটু প্যারালাল সার্কিটটা চিনে নিই। প্যারালাল সার্কিট কাকে বলে? যখন একাধিক রেজিস্টর বা লোডের প্রতিটির এক
প্রান্ত একটি সাধারণ বিন্দুতে এবং অন্য প্রান্তগুলো অন্য আরেকটি সাধারণ বিন্দুতে সংযোগ করা হয়, যাতে রেজিস্টার বা লোডের সংখ্যা অনুপাতে কারেন্ট প্রবাহের পথ থাকে, তাকে প্যারালাল সার্কিট বলে। এখানে কি বলা হলো? এখানে বলা হলো যে রেজিস্টার গুলো থাকবে তাদের সবগুলো রেজিস্টারকে একটা সাধারণ বিন্দুতে সংযুক্ত করতে হবে। তোমরা একটু খেয়াল করো, এখানে এই যে R1 রেজিস্টারের এই বাম পাশের যে প্রান্তটা, সেই প্রান্তটাকে এই বিন্দুতে সংযুক্ত করা হয়েছে, আবার R2 এর প্রান্তটাকে এই সাধারণ বিন্দুতে সংযুক্ত করা হয়েছে, আবার R3 এর একটা প্রান্তকে, বাম পাশের প্রান্তটাকে এই সাধারণ বিন্দুতে সংযুক্ত করা হয়েছে। এট দ্য সেম টাইম এই R1 এর ডান পাশের প্রান্তটাকে এই পাশের সাধারণ বিন্দু, R2 এর ডান পাশের প্রান্তটাকে এই বি বিন্দু বা সাধারণ বিন্দু, এবং R3 এর ডান প্রান্তটাকে এই সাধারণ বিন্দু বা বি বিন্দুতে সংযুক্ত করা হয়েছে। অর্থাৎ R1, R2 এবং R3 এর বাম প্রান্তগুলোকে একটা সাধারণ বিন্দু, যেটাকে আমরা A বলছি, এবং R1, R2 এবং R3 এর ডান প্রান্তগুলোকে একটা সাধারণ বিন্দু, যেটাকে আমরা বি প্রান্ত বলছি, যদি এভাবে সংযুক্ত করে একটা সোর্সের সাথে বা ভোল্টেজ সোর্সের সাথে যদি কানেক্ট করা হয়, তাহলে যে সার্কিটটা তৈরি হয় বেসিক্যালি সেই সার্কিটটাকে বলা হচ্ছে প্যারালাল সার্কিট। এখন চলো আমরা দেখি মিশ্র সার্কিট। মিশ্র সার্কিটটা আমরা বলতে যেটা বুঝি সেটা হচ্ছে সিরিজ এবং প্যারালালের কম্বিনেশনে যে সার্কিটটা তৈরি হয়, বেসিক্যালি সেই সার্কিটটাকে বলা হচ্ছে মিশ্র সার্কিট বা মিক্স সার্কিট। দেখো এখানে সিরিজ ও প্যারালাল সার্কিটের সমন্বয়ের কথা বলা হয়েছে। তাহলে আমরা দেখেছি যে সাধারণত পরপর যে সার্কিট রেজিস্ট্যান্স গুলো থাকে সেটাকে বলা হয় সিরিজ, এবং সবগুলো সার্কিটের একটা প্রান্তকে একটি সাধারণ বিন্দুতে এবং অপর প্রান্তগুলোকে যদি অপর একটা সাধারণ বিন্দুতে সংযুক্ত করা হয়, তাহলে সেটাকে বলা হয় প্যারালাল। নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে R1, R2 এবং R3 এর এই প্রান্তগুলোকে এই সাধারণ বিন্দুতে সংযুক্ত করা হয়েছে, এবং R3, R2 এবং R1 এর অপর প্রান্তগুলোকে এই সাধারণ বিন্দুতে সংযুক্ত করা হয়েছে। তার মানে এই তিনটা রেজিস্ট্যান্স হচ্ছে প্যারালাল সংযুক্ত, আর R4 এর রেজিস্ট্যান্স হচ্ছে সিঙ্গেল ভাবে আছে, অর্থাৎ এটা আছে সিরিজে, অর্থাৎ এটা হচ্ছে প্যারালাল এবং এটা হচ্ছে সিরিজ। অর্থাৎ এই যে প্যারালাল এবং সিরিজের কম্বিনেশনে আমরা একত্রিত করে যে ভোল্টেজ সোর্সের সাথে কানেক্ট করে যে সার্কিটটা আমরা তৈরি করলাম, বেসিক্যালি এটাকে আমরা বলতে পারি মিক্স সার্কিট। এখন চলো এই সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিটের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলো আমরা একটু জেনে নিই। সিরিজ সার্কিটে কি কি বৈশিষ্ট্য থাকবে? সিরিজ সার্কিটে সংযুক্ত বিভিন্ন রেজিস্টর বা লোডের মধ্য দিয়ে একই কারেন্ট প্রবাহিত হবে। বন্ধুরা, কেন একই কারেন্ট প্রবাহিত হবে? তার কারণ হচ্ছে আমরা জানি সবগুলো রেজিস্ট্যান্সকে এরকম পরপর সংযুক্ত করা হয় এবং একটা ভোল্টেজ সোর্সের সাথে এখানে কানেক্ট করা হয়। তাহলে দেখো এইটা হচ্ছে বড় প্রান্তটা প্লাস এবং ছোট প্রান্তটা মাইনাস, অর্থাৎ বড় প্রান্ত থেকে কারেন্টটা বের হবে এবং এটা চলার জন্য জাস্ট মাত্র একটাই পথ ঘুরে আবার এখানে ব্যাক করবে। তার মানে এই R1 এর ভেতর থেকে যে কারেন্ট প্রবাহিত হবে, R2 এর মধ্য দিয়েও সেই সেম কারেন্ট প্রবাহিত হবে এবং R3 এর মধ্য দিয়েও ঠিক সেই সেম কারেন্ট, অর্থাৎ এখান থেকে যদি I কারেন্টটা বের হয়, তাহলে এখান থেকে R1, R2 এবং R3 এর মধ্য দিয়েও কিন্তু সেই একই I কারেন্টই প্রবাহিত হবে। সুতরাং আমরা বলতে পারি যে এই I ইজ ইকুয়াল টু এই R1 এর ভেতর থেকে প্রবাহিত হতে পারে I1, R2 এর মধ্য থেকে প্রবাহিত হতে পারে I2 এবং R3 এর মধ্য থেকে প্রবাহিত হতে পারে I3, অর্থাৎ এই I1, I2, I3 বা I এরা প্রত্যেকই কিন্তু আসলে ওই সেই I এরই সমান। সুতরাং আমরা বলতে পারি I ইজ ইকুয়াল টু I1 ইজ ইকুয়াল টু I2 ইজ ইকুয়াল টু I3। আশা করি প্রথম ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য তোমাদের কাছে একদম পরিষ্কার। দ্বিতীয় যে ক্যারেক্টারিস্টিক্স এর কথা বলা হচ্ছে সেটা হচ্ছে সিরিজ সার্কিটের সংযুক্ত প্রতিটি রেজিস্টার বা লোডের ভোল্টেজ ড্রপের যোগফল প্রয়োগকৃত ভোল্টেজের সমান। অর্থাৎ এখানে যে বিষয়টা বোঝানো হচ্ছে এটা বোঝার জন্য আমাদেরকে আরেকবার সার্কিটটাকে একটু ড্র করতে হবে। তো চলো তাহলে আমরা আরেকবার ড্র করে দেখি। এখানে আমরা আবার তিনটা রেজিস্টার দিলাম। এই রেজিস্টার দেওয়ার পরে এখান থেকে আমরা যে ভোল্টেজ সোর্সের মাধ্যমে ভোল্টেজটা প্রয়োগ করছি, এই ভোল্টেজটাকে আমরা বলছি ভি। এটা প্লাস প্রান্ত এবং এটা মাইনাস প্রান্ত। খেয়াল করো, এটাকে আমরা বলেছিলাম R1, এটাকে আমরা বলেছিলাম R2 এবং এটাকে বলেছিলাম R3। এখন এই R1 এর মধ্যে থেকে কতটুকু ভোল্টেজ প্রবাহিত হবে? সেটা হচ্ছে এই এতটুকুর মধ্যে থেকে প্রবাহিত হবে হচ্ছে V1 ভোল্টেজ, এবং এই R2 এর মধ্যে থেকে প্রবাহিত হবে V2 ভোল্টেজ, এবং R3 এর মধ্যে দিয়ে প্রবাহিত হবে হচ্ছে V3 ভোল্টেজ। অর্থাৎ সিরিজ সার্কিটে ভোল্টেজ ড্রপ হয়। অর্থাৎ কতটুকু ভোল্টেজ ড্রপ হয়? এখান থেকে V1 ড্রপ হয়ে
অপর পাশে যতটুকু ভোল্টেজ অবশিষ্ট থাকবে ততটুকু হচ্ছে V2 এর কাছে যাবে, এবং V2 টা ড্রপ হয়ে যতটুকু অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে V3 এর কাছে যাবে। অর্থাৎ V থেকে যদি 50 ভোল্ট এখান থেকে বের হয়, বা আমরা ধরতে পারি 30 ভোল্ট যদি বের হয়, তাহলে ধরলাম V1 থেকে এখান থেকে 10 ভোল্টেজ ড্রপ হয়ে কমে গেলে 30 থেকে 10 কমে গেলে থাকলো 20, তাহলে এখান থেকে 20 থেকে আরো 10 কমে যায় এখান থেকে থাকলো 10, এবং এখান থেকে 10 কমে আলটিমেটলি মাইনাস প্রান্তে এসে 0 ভোল্টেজ থাকবে। অর্থাৎ এখান থেকে +30 থেকে এখানে মাইনাস এসে 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে বিষয়টা, অর্থাৎ এই তিনটা ভোল্টেজ যোগ করলে আমরা মোট ভোল্টেজ পাবো। অর্থাৎ এখানে আমরা মনে করি যে প্রথম V1 এ 10 ভোল্টেজ ড্রপ হয়েছে, V2 এ 10 ভোল্টেজ ড্রপ হয়েছে এবং V3 তে 10 ভোল্টেজ ড্রপ হয়েছে। তাহলে যদি V1 এ 10 ভোল্টেজ ড্রপ হয়, V2 তে 10 ভোল্টেজ ড্রপ হয় এবং V3 তে 10 ভোল্টেজ ড্রপ হয়, তাহলে তিনটা ভোল্টেজ যোগ করলে দেখো আমরা মোট ভোল্টেজ বলেছিলাম যে 30 ধরে নিই, তাহলে এই 30 কিন্তু সমান হচ্ছে। তাই আমরা বলতে পারি যে এই R1 এর ভেতর থেকে ড্রপকৃত ভোল্টেজ V1, R2 এর ভেতর থেকে ড্রপকৃত ভোল্টেজ V2 এবং R3 এর ভেতর থেকে ড্রপকৃত ভোল্টেজ V3। অর্থাৎ এই V1, V2 এবং এই V3 এই তিনটা যদি আমরা যোগ করি, তাহলে আমরা মোট যে ভোল্টেজটা সাপ্লাই করেছিলাম সেই ভোল্টেজটা আবার ফেরত পেতে পারি। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে সিরিজ সার্কিটের সংযুক্ত প্রতিটা রেজিস্টার বা ভোল্টেজ ড্রপের যোগফল হবে প্রয়োগকৃত ভোল্টেজের সমান। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এখন 3 নাম্বারটাতে বলা হচ্ছে যে সিরিজ সার্কিটে সংযুক্ত রেজিস্টার বা লোডগুলোর রেজিস্ট্যান্সগুলোর যোগফল মোট রেজিস্ট্যান্সের সমান। অর্থাৎ আমার একটা বর্তনীতে টোটাল কয়টা রেজিস্ট্যান্স আছে, R1, R2 এবং R3। অর্থাৎ এখানে আমরা যে সার্কিটটা ড্র করেছি, এই সার্কিটে দেখা যাচ্ছে তিনটা রেজিস্ট্যান্স আছে, একটা হচ্ছে R1, একটা হচ্ছে R2 এবং একটা হচ্ছে R3। তাহলে এই বর্তনীতে বা এই সার্কিটে মোট টোটাল রেজিস্ট্যান্স কত? অর্থাৎ সবগুলো রেজিস্ট্যান্সকে যদি আমরা পরপর করে যোগ করি, তাহলে যে রেজিস্ট্যান্সটা পাবো এটাই হচ্ছে ওই সার্কিটের মোট রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে আমরা কি লিখতে পারি যে R1 প্লাস R2 প্লাস R3 এটাই হচ্ছে আমার ড্রকৃত সার্কিটের মোট রেজিস্ট্যান্স, অর্থাৎ RT বলতে পারি, বা টোটাল রেজিস্ট্যান্স। আশা করি এই পয়েন্টটা তোমাদের কাছে ক্লিয়ার। এখন চলো আমরা প্যারালাল সার্কিটের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। প্যারালাল সার্কিটের সংযুক্ত প্রতিটা রেজিস্টার বা লোডের আড়াআড়িতে ভোল্টেজ সার্কিটে প্রয়োগকৃত ভোল্টেজের সমান। এটা বোঝার জন্য আমাকে আবার একটা সার্কিট ড্র করতে হবে। তাহলে আমরা একটা প্যারালাল সার্কিট ড্র করি। অর্থাৎ এই প্রান্তগুলোকে এই সাধারণ বিন্দুতে এবং এই প্রান্তগুলোকে এই সাধারণ বিন্দুতে সংযুক্ত করে এখান থেকে যদি আমরা একটা ভোল্টেজ সোর্সের সাথে সংযুক্ত করে দিই, এটা হচ্ছে আমার মোড ভি। এখন খেয়াল করো এই প্রান্তটা এই প্লাস প্রান্তের সাথে, অর্থাৎ এই তিনজনের যে তিনটা রেজিস্ট্যান্স আমরা এখানে যুক্ত করছি, এটা R1, এটা R2 এবং এটা R3। এই R1 এর প্রান্ত, R2 এর প্রান্ত এবং R3 এর প্রান্ত কিন্তু এই ভোল্টেজের প্লাস প্রান্তের সাথে যুক্ত, এবং R1 প্রান্ত, R2 প্রান্ত এবং R3 এর এই অপর প্রান্তগুলো কিন্তু এই মাইনাস প্রান্তের সাথে যুক্ত। তার মানে আসলে এইখানে এই সোর্সটা প্লাস এবং মাইনাসের সাথে ঠিক যেভাবে কানেক্টেড, এই R1, R2, R3 এর সকল দুই পাশের প্রান্তগুলো কিন্তু ঠিক একইভাবে কানেক্টেড। তাই আমরা বলতেই পারি যে R1 এও যতটুকু ভোল্টেজ পাবে, R2 ও ঠিক ততটুকু ভোল্টেজ পাবে এবং R3 ও ঠিক ততটুকু ভোল্টেজ পাবে। ঠিক মাইনাস প্রান্তে R1 ও ঠিক যতটুকু বিভব পার্থক্য বা ভোল্টেজ পাবে, R2 ও পাবে এবং R3 ও ঠিক একই ভোল্টেজ পাবে। তাই আমরা বলতেই পারি যে আমরা কোনো একটা প্যারালাল সার্কিটে সোর্সে ঠিক যে ভোল্টেজটা আমরা সাপ্লাই দিই, ঠিক সেই সাপ্লাই ভোল্টেজটা আসলে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের একই ভোল্টেজই তারা প্রাপ্ত হয়। তাই আমরা বলতে পারি যে এই R1 এর মধ্যে থেকে প্রয়োগকৃত ভোল্টেজটা আমরা এটাকে বলতে পারি যে এটা হচ্ছে V1, R2 টাকে বলতে পারি আমরা V2 এবং R3 টাকে বলতে পারি আমরা V3। সুতরাং এই V1, V2, V3 বা V এরা সবাই কিন্তু আসলে সমান। তাই এখানে লেখা হয়েছে যে V is equal to V1, V is equal to V2 is equal to V3। অর্থাৎ মোট ভোল্টেজ যা প্যারালালে সংযুক্ত প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভোল্টেজও ঠিক একই। এরপর 2 নম্বর ক্যারেক্টারিস্টিক্সে যেটা বলা হচ্ছে, প্যারালাল সার্কিটে সংযুক্ত প্রতিটা রেজিস্টার বা লোডের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের যোগফল সার্কিটে প্রবাহিত মোট কারেন্টের সমান। একটু খেয়াল করো যে এইখানে কি হবে, যে আমার যখন মোট কারেন্টটা বের হচ্ছে তখন এইখান থেকে কারেন্টটা বের হবে। আমি একটু সার্কিটটা আরো একবার ড্র করি। এখানে যদি আমরা একবার সার্কিটটাকে ড্র করি,
তাহলে খেয়াল করো, এখানে আমরা একটা সোর্স দিলাম, এটা প্লাস প্রান্ত, এটা মাইনাস প্রান্ত। এই প্রান্ত থেকে আমার কতটুকু কারেন্ট বের হচ্ছে, এটা হচ্ছে মোট কারেন্ট, যেটাকে আমরা বলতে পারি আই। এখন এই কারেন্টটা এই বিন্দু থেকে এসে এখানে যখন আসলো, এখানে আসার পর তার যাওয়ার জন্য একাধিক পথ তৈরি হয়ে গেল, একটা R1 এর পথ, একটা R2 এর পথ এবং আর একটা R3 এর পথ। অর্থাৎ এইখান থেকে একটা কারেন্ট প্রবাহিত হবে, এইখান থেকে একটা কারেন্ট প্রবাহিত হবে এবং এইখান থেকে একটা কারেন্ট প্রবাহিত হবে, তিনটা। অর্থাৎ R1 এর ভিতর থেকে যাবে I1, R2 এর ভিতর থেকে যাবে I2 এবং R3 এর ভিতর থেকে যাবে I3। ঠিক একইভাবে এই কারেন্টগুলো এসে আবার কিন্তু এই বিন্দুতে যুক্ত হবে, অর্থাৎ I1, I2, I3 যুক্ত হয়ে কিন্তু আবার মোট কারেন্ট হয়ে কিন্তু এখানে ব্যাক করবে। তাহলে আমরা এই I ইজ ইকুয়াল টু কি বলতে পারি, এই তিনটা কারেন্টের যোগফল মানেই তো আবার I, কারণ এখানে এসে তো আমি সেই I কারেন্টটাকে ফেরত পাবো। তাহলে এই I কারেন্টটা কোন জায়গা থেকে আসতেছে, এই I1 ফেরত আসতেছে, এখান থেকে I2 ফেরত আসতেছে এবং এখান থেকে I3 হয়ে ফেরত এসে আবার তিনজন যুক্ত হয়ে আবার এই I এর কাছেই ফেরত আসতেছে। তার মানে আসলে আমরা বলতেই পারি যে তিনটা রেজিস্ট্যান্সের ভেতরে এই মোট কারেন্ট বা I কারেন্টটা ভাগ হয়ে গিয়ে I1, I2, I3 হয়ে বিভক্ত হয়ে আবার I হয়ে ফেরত আসে। তাহলে ওই সার্কিটের মোট কারেন্ট সমান কি লিখতে পারি, I ইজ ইকুয়াল টু I1 যোগ I2 যোগ I3। অর্থাৎ একাধিক রেজিস্ট্যান্স যদি আরো থাকতো তাহলে সেগুলোর যোগফলের সমানই মোট কারেন্ট হতো। এই জন্য বলা হচ্ছে যে প্যারালাল সার্কিটের প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট ওই সার্কিটের মোট কারেন্টের যোগফলের সমান। এখন আসি আমরা প্যারালাল সার্কিটে সংযুক্ত প্রতিটা রেজিস্ট্যান্সের মান যদি উল্টিয়ে যোগ করা হয় তাহলে সমতুল্য রেজিস্ট্যান্সের উল্টানো মানের সমান হবে। অর্থাৎ কি বলা হচ্ছে যে এখানে মোট রেজিস্ট্যান্সটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি এই সার্কিটে, এটা কি এইভাবে নির্ণয় করতে পারি, যেমন এখানে R1 আছে, আমরা এটাকে উল্টিয়ে যোগ করলে, অর্থাৎ R1 আমরা সিরিজ সার্কিটে যুক্ত করছি R1 যোগ R2 যোগ R3, আর এখানে ঠিক তার উল্টা কাজটা করব। অর্থাৎ এখানে লিখবো 1/R1 1/R2 1/R3। অর্থাৎ এই যে তিনটা যোগ করলাম, এই তিনটা রেজিস্ট্যান্সকে উল্টিয়ে লিখলাম। এখন যদি এগুলোকে আমি যোগ করে দিই তাহলে এই তিনটা যোগ করলে যে রেজিস্ট্যান্স পাবো এটাই হচ্ছে আমার প্যারালাল সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স 1/R এর সমান। আশা করি এই ক্যারেক্টারিস্টিক্সটাও তোমাদের কাছে একদম ক্লিয়ার। এখন চলো সিরিজ সার্কিট ও প্যারালাল সার্কিটের ক্যারেক্টারিস্টিক্স বা ক্যারেক্টারিস্টিক্সের যে ডিফারেন্সটা বা পার্থক্যটা সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তো সিরিজ সার্কিটে কি, সিরিজ সার্কিটে প্রতিটা শাখার কারেন্টের মান সমান হয়, কিন্তু প্যারালাল সার্কিটে কিন্তু প্রতিটা শাখার কারেন্টের মান সমান হয় না। অর্থাৎ প্রত্যেকটা শাখার আলাদা আলাদা কারেন্ট হয় এবং সেগুলোর যোগফল মোট কারেন্টের সমান হয়। এবার প্রতিটা শাখার ভোল্টেজের ড্রপের যোগফল মোট ভোল্টেজের সমান। অর্থাৎ সিরিজ সার্কিটে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভিতর থেকে আলাদা আলাদা করে ভোল্টেজ ড্রপ হয়, সেই ড্রপকৃত ভোল্টেজটা যদি আমি যোগ করি, যেমন V1 V2 V3, এটা যোগ করলে আমি মোট ভোল্টেজের সমান পাবো। কিন্তু প্যারালাল সার্কিটে কিন্তু আবার প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভোল্টেজই কিন্তু সমান, অর্থাৎ মোট ভোল্টেজের সমান হচ্ছে V1 V2 V3 এর সমান। এরপর প্রতিটা শাখার রোধের মানে যোগফল মোট রোধের সমান। অর্থাৎ R1 R2 R3 যদি আলাদা আলাদা করে যোগ করে ফেলি তাহলে মোটটা যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে সিরিজ সার্কিটের রেজিস্ট্যান্সের যোগফল। আর প্যারালালে কি হবে, একটু আগে আমরা দেখেছি যে তার উল্টা মানের যোগফলের সমান। অর্থাৎ 1/R1 যোগ 1/R2 যোগ 1/R3 যদি যোগ করি তাহলে সেটা হচ্ছে তার উল্টা রেজিস্ট্যান্স। অর্থাৎ এই প্রত্যেকটা রেজিস্ট্যান্সের নিচে তো মনে মনে 1 থাকে, এটাকে যদি আমরা 1টাকে যদি উপরে উঠাই দিই তাহলে সেটাই হচ্ছে তার উল্টা মান। এই জন্য এখানে 1/R1 1/R2 এবং 1/R3 যুক্ত করলে আমরা প্যারালাল সার্কিটের মোট রেজিস্ট্যান্স পেয়ে যাব। এরপর সিরিজ সার্কিটে কি করা যায়, সিরিজ সার্কিট জাস্ট একটা সুইচ দিয়ে কিন্তু কন্ট্রোল করা যায়। কিভাবে দেখো, আমরা এখানে যখন সিরিজ সার্কিটটা এঁকেছি তখন এভাবে দেখিয়েছি যে অনেকগুলো রেজিস্ট্যান্স যুক্ত থাকে। এখন এখানে যদি আমরা একটা সুইচ দিয়ে দিই, সুইচ দিয়ে যদি এখানে একটা সোর্স দিয়ে দিই তাহলে খেয়াল করো জাস্ট এই একটা সুইচ দিয়ে কিন্তু আমরা একটা সুইচ দিয়ে কিন্তু এই তিনটাকে আমরা কন্ট্রোল করতে পারতেছি, R1 R2 এবং R3 কে কন্ট্রোল করতে পারতেছি। এই জন্য বলা হচ্ছে সিরিজ সার্কিটে একটা সুইচ দিয়ে সকল লোডকে কন্ট্রোল করা যায়। দেখবা যে বিয়ে বাড়ি বা বিভিন্ন ধরনের যে ফেস্টিভ্যাল গুলো হয় সেখানে আমরা অনেক এলইডি বাতি দেখি, যে অনেক ঝাড়বাতি টাইপের দেখি, এগুলো কিন্তু জাস্ট সিরিজ সার্কিট। অর্থাৎ একটা সুইচ প্রেস করলে কিন্তু এরকম হাজার হাজার বাতি জ্বলে ওঠে। কিন্তু প্যারালালে প্রত্যেকটা রেজিস্ট্যান্সকে আলাদা আলাদা ভাবে কন্ট্রোল করা যায়। অর্থাৎ প্রত্যেকটার এগেইনস্টে আমরা আলাদা করে একটা করে সুইচ ইউজ করতে পারি। যেমন বাসাবাড়িতে আমরা যে লোডগুলো ব্যবহার করি এই প্রত্যেকটা লোডের জন্য কিন্তু আমরা আলাদা আলাদা সুইচ ইউজ করি, যেমন ফ্যানের জন্য একটা, ফ্রিজের জন্য একটা, বা বাতির জন্য একটা, অল দোজ থিংস। তো এই টাইপের আর কি প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমরা আলাদা আলাদা করে একটা সুইচ ইউজ করে থাকি।
এছাড়া সিরিজ সার্কিটে একটা লোড বিকল হয়ে গেলে কিন্তু লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। কেন? কারণ আমরা জানি যে এখান থেকে একটা সুইচ যদি নষ্ট হয়ে যায় তাহলে এই সবগুলোর ভেতর থেকে বিদ্যুৎ প্রবাহ যাওয়া কিন্তু বন্ধ হয়ে যাবে। তার মানে একটা সুইচ নষ্ট হয়ে যাওয়া মানে কিন্তু সিরিজ সার্কিটটাই পুরো বিকল হয়ে যাওয়া। কিন্তু প্যারালালে যেহেতু প্রত্যেকটা লোড আলাদা আলাদা ভাবে কন্ট্রোল করা যায়, যার কারণে ওখানে একটা সুইচ নষ্ট হয়ে গেলেও কিন্তু অন্য লোডগুলো ঠিক একই থাকে। এছাড়া সিরিজ সার্কিটে কম কারেন্ট প্রবাহিত হয় আর প্যারালাল সার্কিটে বেশি কারেন্ট প্রবাহিত হয়, কারণ সিরিজ সার্কিটে কারেন্ট চলার পথ মাত্র একটা, কিন্তু প্যারালাল সার্কিটে ভিন্ন ভিন্ন পথে কারেন্ট প্রবাহিত হয়, এই জন্য সেখানে কারেন্টের পরিমাণটা বেশি হয়। আশা করি তোমাদের কাছে বৈশিষ্ট্যগুলো একদম পরিষ্কার। পরবর্তী লেকচারে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিরিজ এবং প্যারালাল এবং মিক্স সার্কিটের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটার যে সমীকরণ সেটা, এবং এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আগের দিন আমরা আলোচনা করেছি সিরিজ, প্যারালাল এবং মিক্স সার্কিটের যে ক্যারেক্টারিস্টিক্স সেগুলো নিয়ে। আজকে আমরা দেখব সিরিজ, প্যারালাল এবং মিক্স সার্কিটের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার যে রিলেশন বা ইকুয়েশন সেটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। চলো তাহলে আজকে আলোচনা শুরু করা যাক। সিরিজ সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স। তো সিরিজ সার্কিটের সমতুল্য কিভাবে রেজিস্ট্যান্স কিভাবে নির্ণয় করতে হয় সেটার জন্য আমরা একটা সূত্র জানি, এবং সেই সূত্রের যে এক্সপ্রেশনটা সেই এক্সপ্রেশনটা কিভাবে আসছে অর্থাৎ তার ডেরিভেশনটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ যে সিরিজ সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্সটা বের করার জন্য একটা সার্কিট অঙ্কন করা হয়েছে, অর্থাৎ এখানে একটা সোর্স দেখানো হয়েছে এবং সোর্সের এগেইনস্টে এখান থেকে I1 কারেন্ট, I2 কারেন্ট এবং I3 কারেন্ট প্রবাহিত হচ্ছে। যদিও বা আমরা জানি যে এই মূল কারেন্ট অর্থাৎ I কারেন্ট তাই কিন্তু আসলে I1, I2 বা I3 এর সমান কারেন্ট, এবং এখানে R1, R2 এবং R3 যে ভোল্টেজ বা রেজিস্ট্যান্স গুলো এখানে দেখানো হচ্ছে, এই রেজিস্ট্যান্সের এগেইনস্টে আমরা একটা ভোল্টেজ পাচ্ছি V1, R2 এর এগেইনস্টে পাচ্ছি V2 এবং R3 এর এগেইনস্টে পাচ্ছি V3, অর্থাৎ এগুলো কিন্তু ড্রপকৃত ভোল্টেজ। তো চলো তাহলে আজকে আমরা ইকুয়েশনটা দেখে নিই। তো প্রথমে এই চিত্রটার দিকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখো যে এখানে যে V1টা পাবো, আমরা কিন্তু ওহমস ল পড়ে আসছি শুরুর দিকে। এই চ্যাপ্টারের ঠিক শুরুর দিকে আমরা পড়েছি যে ওহমস ল বা ওহমের সূত্র কাকে বলে। তো ওহমের সূত্র থেকে আমরা জানি V ইজ ইকুয়াল টু IR, অর্থাৎ কোনো একটা রোধের ভেতর থেকে কতটুকু ভোল্টেজ প্রাপ্ত হবে সেটা বের করতে পারি তার কারেন্ট এবং তার রেজিস্ট্যান্স গুণ করে। তাহলে খেয়াল করো, যদি আমরা V ইজ ইকুয়াল টু IR পাই তাহলে এই যে V1 অর্থাৎ এই V1 ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি যে এই রেজিস্ট্যান্সের ভেতর থেকে প্রবাহিত কারেন্ট এবং এই রেজিস্ট্যান্সটা যদি আমরা গুণ করে দিই তাহলে এই দুইটা গুণফল হচ্ছে তার ভোল্টেজটা প্রকাশ করবে। তাহলে আমরা লিখতেই পারি যে V ইজ ইকুয়াল টু যদি IR হয় তাহলে V1 ইজ ইকুয়াল টু লিখতে পারি I1 R1, V2 ইজ ইকুয়াল টু লিখতে পারি এর ভেতর থেকে প্রবাহিত কারেন্ট I2 এবং এর রেজিস্ট্যান্স R2, এবং V3 ইজ ইকুয়াল টু লিখতে পারি এই V3 এর ভেতর থেকে প্রবাহিত কারেন্ট I3 এবং এর রেজিস্ট্যান্স R3, অর্থাৎ V3 ইজ ইকুয়াল টু I3 R3। এবার আমরা দেখব যে যেহেতু এই যে V1 এবং V2 এবং V3 এই তিনটা ভোল্টেজ কার সমান, এই V1 এবং V2 এবং V3 এই তিনটা ভোল্টেজ আসলে এই মোট ভোল্টেজ যেটা ছিল অর্থাৎ V এর কিন্তু সমান ছিল। এবং আমরা এর আগে স্লাইডে দেখলাম যে V1 ইজ ইকুয়াল টু আমরা লিখছি I1 R1, V2 ইজ ইকুয়াল টু লিখছি I2 R2 এবং V3 ইজ ইকুয়াল টু লিখছি I3 R3। কিন্তু এখানে I1 I2 I3 না দিয়ে কেন I লিখলাম? কারণ আমরা জানি যে এই I কারেন্টটাই বেসিক্যালি I1, এই I কারেন্টটাই বেসিক্যালি I2 এবং I কারেন্টটাই হচ্ছে I3। তাহলে আমরা I1 I2 এবং I3 এর পরিবর্তে আমরা লিখতে পারি I। দেখো এখানে কিন্তু আমরা সেই জিনিসটা দেখিয়েছি, অর্থাৎ I1 ইজ ইকুয়াল টু I2 ইজ ইকুয়াল টু I3 ইজ ইকুয়াল টু I। সুতরাং আমরা এখানে I দিতে পারি, এখানে I দিতে পারি এবং এখানে I দিতে পারি। তাহলে আমরা এখানে কি পেলাম? আমরা এখানে দেখলাম যে V1 প্লাস V2 ইজ ইকুয়াল টু প্লাস V3 ইজ ইকুয়াল টু I1 R1 I2 R2 প্লাস I3 R3 কে আমরা একবারে I R1 I R2 এবং I R3 লিখতে পারি। এখন এখানে আমরা কি করতে পারি, যেহেতু এই V1 V2 এবং V3 এই তিনটা ভোল্টেজের যোগফল কার সমান? V এর সমান। সুতরাং আমরা এই তিনটার বদলে আমরা এখানে V লিখতে পারি। এবং খেয়াল করো এখানে I R1 I R2 এবং I R3 থেকে যদি আমরা I টা কমন নিই তাহলে এখানে থাকবে হচ্ছে R1 R2 এবং R3। তাহলে এখন আমরা লিখতে পারি যে এখানে আইটা জাস্ট এর সাথে মাল্টিপল ফর্মে আছে, জাস্ট এটাকে যদি পক্ষান্তর করে ওপাশে পাঠিয়ে দিই তাহলে ভি এর সাথে এটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ ভি ডিভাইডেড বাই আই।
অর্থাৎ ভি ডিভাইডেড বাই আই ইজ ইকুয়াল টু আর ওয়ান আর টু আর থ্রি, অর্থাৎ এটাই তো আমার সার্কিটের মোট রেজিস্ট্যান্স ছিল। অর্থাৎ এই ভি ডিভাইডেড আই মানেই হচ্ছে আমরা লিখতে পারি আর টি বা টোটাল রেজিস্ট্যান্স। তাহলে বন্ধুরা আমরা কি পেলাম, যে কোনো একটা সিরিজ সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স বা টোটাল রেজিস্ট্যান্স যদি আমরা বের করতে চাই, সেটাকে আমরা লিখতে পারি আর টি বা টোটাল রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু যতগুলো রেজিস্ট্যান্স এভাবে সিরিজে সংযুক্ত থাকবে তাদের প্রত্যেকের রেজিস্ট্যান্সকে আমরা জাস্ট যোগ করে দিব। তাহলে আমরা উক্ত সার্কিটের মোট রেজিস্ট্যান্সটা পেয়ে যাব। আশা করি তোমাদের কাছে এই ইকুয়েশনটা একদম পরিষ্কার, এবং এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং তোমাদের বোর্ড পরীক্ষাতে অনেকবারই এই ধরনের প্রশ্নগুলো দিয়ে থাকে। এখন আসি যে সিরিজ সার্কিটটা আমরা দেখলাম, এই সিরিজ সার্কিটের আসলে কি কি অ্যাডভান্টেজ গুলো আছে এবং কি কি ডিসঅ্যাডভান্টেজ গুলো আছে এখানে। তো আমরা জানি যে সিরিজ সার্কিট কি, একটি মাত্র সুইচ দ্বারা সকল লোডকে নিয়ন্ত্রণ করা যায়, এবং একটি বাতি বা লোড ফিউজ নষ্ট হয়ে গেলে অন্যান্য বাতি বা লোডগুলো কিন্তু অকার্য হয়ে পড়ে। এছাড়া ভোল্টেজ ভাগ হয়ে যাওয়ার কারণে প্রত্যেকটা বাতি বা লোড সমান ভোল্টেজ পায়, ফলে লোডগুলো একইভাবে বা একই পাওয়ারে কিন্তু কাজ করতে পারে না। এখন চলো আমরা প্যারালাল সার্কিটের রেজিস্ট্যান্স সম্পর্কিত যে ইকুয়েশনটা আছে সেটা আমরা একটু নির্ণয় করার চেষ্টা করি। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ যে একটি প্যারালাল সার্কিটের একটা চিত্র দেওয়া আছে। এই চিত্র থেকে আমরা কি লিখতে পারি, আমরা জানি যে আবার সেই ওহমস লতে আমাদেরকে ফিরে যেতে হবে। ওহমস লটা কি ছিল, V ইজ ইকুয়াল টু I R। যদি তাই হয় তাহলে আমরা এখান থেকে সিম্পলিফাই করে I ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, I ইজ ইকুয়াল টু লিখতে পারি V ডিভাইডেড বাই R। দেখো বন্ধুরা, এই সূত্রটাকে জাস্ট আমরা এখানে অ্যাপ্লাই করেছি, অর্থাৎ I ইজ ইকুয়াল টু V ডিভাইডেড বাই R। যদি সেটাই হয় তাহলে দেখো এখানে কিন্তু আমার I1 কারেন্ট, I2 কারেন্ট এবং I3 কারেন্ট, এখান থেকে মোট কারেন্টটা এসে কিন্তু বিভক্ত হয়ে গেছে, এই পথে গেছে, এই পথে গেছে এবং এই পথে গেছে। যেহেতু কারেন্টগুলো বিভক্ত হয়ে গেছে তার মানে প্রত্যেকটা কারেন্টের মান এক নয়। যেহেতু প্রত্যেকটা কারেন্টের মান এক নয়, তাহলে সেটাকে তো আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা I1 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, যেহেতু I ইজ ইকুয়াল টু সূত্র V ডিভাইডেড বাই R, তাহলে আমরা I1 ইজ ইকুয়াল টু লিখতে পারি V ডিভাইডেড বাই R1, I2 ইজ ইকুয়াল টু লিখতে পারি V ডিভাইডেড বাই R2, I3 ইজ ইকুয়াল টু লিখতে পারি V ডিভাইডেড বাই R3। আর প্রত্যেকটার ক্ষেত্রে V উপরে V এবং উপরে V কেন লেখা হলো, কারণ আমরা জানি যে প্রত্যেকটা সোর্সের বা প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভোল্টেজ কিন্তু সেম হয়, অর্থাৎ V1, V2 এবং V3 একই হওয়ার কারণে উপরে কিন্তু প্রত্যেকের V দিয়ে প্রকাশ করা হয়েছে। তাহলে সেটা যদি হয় তাহলে n তম যদি রেজিস্ট্যান্স হতো তাহলে আমরা কিভাবে লিখতাম, আমরা লিখতে পারতাম যে IN ইজ ইকুয়াল টু V ডিভাইডেড বাই RN। এখন আমরা আরেকটা সমীকরণ দেখি, যে তাহলে মোট রেজিস্ট্যান্স যদি আমরা ইকুয়েশনটাকে যদি আমাকে ক্যালকুলেট করতে হয় তাহলে আমাকে মোট কারেন্টটাকে বের করতে হবে। তো আমরা জানি প্যারালাল ক্ষেত্রে মোট কারেন্টটা কি হবে, অর্থাৎ এই I1 কারেন্ট, এই I2 কারেন্ট এবং এই I3 কারেন্ট, এই I1, I2 এবং I3 তিনটা কারেন্ট যদি আমরা যুক্ত করি বা যোগ করি তাহলে আমি মোট কারেন্ট পাবো। কেন, কারণ খেয়াল করো যে এখান থেকে তো আমার I কারেন্টটাই আসলে আসছিল, এই I কারেন্টটা আসলে তিনটা পথে ভাগ হয়ে গিয়ে আবার এখানে এসে যুক্ত হয়ে সেই তিনটা কারেন্ট যুক্ত হয়ে আবার এখান থেকে কি বের হবে, I বের হবে। তার মানে হলো যে এই I1 যোগ I2 যোগ I3 যদি আমি তিনটা যদি যোগ করি তাহলে আমি আবার I কে ফেরত পাবো। তাহলে আমরা লিখতে পারি I ইজ ইকুয়াল টু I যোগ I1 যোগ I2 যোগ I3 ডট 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 IN। এর আগের স্লাইডে আমরা দেখে আসছি যে I ইজ ইকুয়াল টু কি সূত্র লেখা যায়, V ডিভাইডেড বাই R। তাহলে I1 ইজ ইকুয়াল টু লেখা যায় V ডিভাইডেড বাই R1, I2 ইজ ইকুয়াল টু V ডিভাইডেড বাই R2, I3 ইজ ইকুয়াল টু V ডিভাইডেড বাই I3। একইভাবে আমরা n তম রেজিস্ট্যান্সের ক্ষেত্রে লিখতে পারি V ডিভাইডেড বাই RN। এখন এখান থেকে কি করতে পারি, এখান থেকে জাস্ট আমরা V টাকে কমন নিতে পারি, অর্থাৎ যদি এই উপর থেকে উপরে V, এটার উপরেও V, এখানেও V এবং এখানেও V, তাহলে এখান থেকে যদি আমরা V টাকে কমন নিই তাহলে এখানে থাকবে 1 ডিভাইডেড বাই R1, এখানে থাকবে 1 ডিভাইডেড বাই R2, এখানে থাকবে 1 ডিভাইডেড বাই R3 এবং ডট 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 1 ডিভাইডেড বাই RN। এখন আমরা কি করলাম, জাস্ট এই পাশের ভিটা যেহেতু এই পাশের রাশির সাথে মাল্টিপ্লেক্স ফর্মে আছে, আমরা জাস্ট এটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে হচ্ছে কি সেটা আর এর কাছে চলে যাবে, অর্থাৎ এখানে ভি এবং উপরে ভি, এই ভি কাটাকাটি গেলে উপরে থাকে 1 এবং নিচে থাকে আর। এখানে কিন্তু জাস্ট সেটাই দেখানো হয়েছে, অর্থাৎ 1 ডিভাইডেড বাই আর ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই R1 প্লাস 1 ডিভাইডেড বাই R2 প্লাস 1 ডিভাইডেড বাই R3, এভাবেই চলতে থাকবে। এবার আমরা একটু অ্যাডভান্স জিনিসটা নিয়ে আলোচনা করবো, এবং অঙ্কের ভেতরে আমাদেরকে এইভাবেই ক্যালকুলেশনটা করতে হবে, অর্থাৎ এইটা বেসিক্যালি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মেন ইকুয়েশন। এখন এটাকে কিন্তু আমরা আর একটু সিম্পলিফাই করতে পারি। কিভাবে সিম্পলিফাই করতে পারি দেখো, তাহলে সিম্পলিফিকেশনটা একটু দেখাই। এখানে R1, R2 এবং R3 থাকার কারণে এখানে আমরা যদি একটু লসাগু করি তাহলে আমার এখানে লসাগু কি হবে, এখানে লসাগু হবে R1, R2 এবং R3।
থ্রি। এখন যদি R1 R2 এবং R3 লসাগু হয় তাহলে এখানে R1 এবং এখানে R1টা কিন্তু ম্যাচ করে যাচ্ছে, তাহলে R1 R1 বাদ গেলে এখানে থাকে R2 R3, তাহলে এই একের সাথে R2 R3 গুণ হলে তাহলে এখানে লেখা যায় R2 R3। ঠিক একইভাবে R2 এর ক্ষেত্রে যদি আমরা দেখি এখানে R2 এবং R2 ম্যাচ করছে তাহলে এটা বাদ, তাহলে R1 এবং R3 এর সাথে যদি এক দ্বারা গুণ করি তাহলে R1 R3, এবং একইভাবে এখানে R3 এবং এখানে R3 ম্যাচ করছে তাহলে এটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে থাকে R1 R2, এই R1 R2 উপরে একের সাথে গুণ হলে R1 R2 লেখা যায়। তাহলে আলটিমেটলি এখানে কি থাকলো, এখানে থাকলো R2 R3 প্লাস R1 R3 প্লাস R1 R2 ডিভাইডেড বাই R1 R2 R3। এবার জাস্ট কি করলাম, আমরা এই রটাকে জাস্ট আমরা উল্টে দিলাম, অর্থাৎ এই রটা গেল উপরে আর এই 1টা আসলো নিচে। আমরা জানি r কে 1 দ্বারা ভাগ করলে rই পাওয়া যায়, ঠিক একইভাবে এই রাশিটাও ঠিক উপরে গেল এবং এই রাশিটা নিচে আসলো, অর্থাৎ এটাই কিন্তু আমার সেই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা সমতুল্য রোধ বা R। অর্থাৎ আমরা কিন্তু 1/R নির্ণয় করব না, আমরা পুরো সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করব। তো এটাই হচ্ছে আমার সেই সমতুল্য রেজিস্ট্যান্সের মেইন সমীকরণ। তাহলে কি হলো, R is equal to R1 R2 R3 is divided by R2 R3 plus R1 R3 plus R1 R2। আশা করি তোমাদের কাছে বিষয়টা একদম পরিষ্কার এবং এটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী লেকচারে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিরিজ সার্কিট ও প্যারালাল সার্কিটের বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে। ধন্যবাদ সবাইকে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। চলো আজকে আমরা আলোচনা করব সিরিজ সার্কিট ও প্যারালাল সার্কিটের বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি সিরিজ এবং প্যারালাল সার্কিটের যে ইকুয়েশন, অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার যে ইকুয়েশন সেটা নিয়ে। তাহলে চলো আজকে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করি। সিরিজ সার্কিট অর্থাৎ এক্সাম্পল 1 এ একটা ম্যাথ দেওয়া আছে, সেটা হচ্ছে নিম্নের সার্কিটে প্রবাহিত কারেন্ট নির্ণয় করো, অর্থাৎ এই সার্কিটটাতে কত পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে সেটা। তো এটা আসলে কি ধরনের সার্কিট তোমরা হয়তো বা দেখে আন্দাজ করতে পারছো যে এটা একটা সিরিজ সার্কিট। কেননা কারণ এখানে একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে, যদিও বা সোর্সটা দেখতে একটু অড লাগছে, তারপরেও এটা একটা সোর্স, কারণ এখানে ভি এর মান দেওয়া আছে, অর্থাৎ ভি এর মান যেখানে থাকে সেটি হচ্ছে আমাদের সোর্স হিসেবে কাজ করে। এখন এই সোর্সটা কি হয়েছে, এখান থেকে যা শুরু হয়ে একেবারে জাস্ট একটা পথেই ঘুরে এসে আবার কিন্তু সেটা এই প্রান্তে চলে আসছে, তার মানে এটা হচ্ছে একটা সিরিজ সার্কিট। তো এই সার্কিটে টোটাল প্রবাহিত কারেন্টের মানটা বের করতে হবে। তো আমরা কারেন্টের মান বের করতে গেলে আমাদের তিনটা জিনিস লাগবে, কারণ ওহমস ল থেকে আমরা জানি ভি ইজ ইকুয়াল টু আই আর, অর্থাৎ এখানে যদি আমাকে কারেন্টটা নির্ণয় করতে হয় তাহলে আই ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ভি ডিভাইডেড বাই আর। তাহলে আমার ভি এর মান লাগবে এবং আমার আর এর মান লাগবে। অলরেডি আমাকে সার্কিটে ভি এর মান দেওয়া আছে, তাহলে আমাকে আর এর মান বের করতে হবে। তাহলে কোন আর এর মান, এই পুরো বর্তনীর আর এর মানটা আগে আমাকে নির্ণয় করতে হবে। তো চলো তাহলে আমরা পুরো সার্কিটের আগে আর এর মানটা নির্ণয় করে নিই। তো তাহলে দেখো এখানে টোটাল কয়টা রেজিস্ট্যান্স দেওয়া আছে, R1 3 ওহম, R2 3 ওহম, R3 6 ওহম, R4 6 ওহম, R5 6 ওহম, R6 10 ওহম, R7 8 ওহম এবং টোটাল ভোল্টেজ হচ্ছে 30 এবং আর মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি সিরিজ সার্কিটে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা সমতুল্য রেজিস্ট্যান্স কিভাবে নির্ণয় করতে হয়, সবগুলো রেজিস্ট্যান্সকে যোগ করে। তাহলে আমরা জানি যে R ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4 প্লাস R5 ডট 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 এভাবে যতগুলো থাকবে সবগুলো রেজিস্ট্যান্সকে যদি তুমি যোগ করে দাও তাহলে টোটাল রেজিস্ট্যান্স বের হবে 42। আমরা জানি ওহমের সূত্র অনুযায়ী I ইজ ইকুয়াল টু V ডিভাইডেড বাই RT, এটাকে আমরা RTও বলতে পারি। তাহলে V এর মান 30, এখানে আমাকে 30 ভোল্ট দেওয়া আছে, 30 ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে 42। জাস্ট ক্যালকুলেট করলে আমরা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার অর্থাৎ প্রবাহিত কারেন্টের মান পেয়ে যাব। দ্বিতীয় ম্যাথটাতে বলা হচ্ছে যে তিনটি রেজিস্টার সিরিজ সংযোগ করে সরবরাহের আড়াআড়িতে লাগানো আছে। R1 এর ভোল্টেজ ড্রপ এত, R2 এর ভোল্টেজ ড্রপ এত এবং R3 এর ভোল্টেজ ড্রপ এত হলে সার্কিটে 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। তাহলে নির্ণয় করতে হবে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মান কত এবং মোট ভোল্টেজ কত। তোমরা কি আন্দাজ করতে পারছো যে এই সার্কিট আসলে কি সার্কিট, সিরিজ সার্কিট নাকি প্যারালাল সার্কিট? এটা কিন্তু প্রশ্ন দেখেই বোঝা যায়। অর্থাৎ প্রথমত এখানে বলা হচ্ছে যে তিনটি রেজিস্টার সিরিজে সংযুক্ত করে এর সাথে আড়াআড়িতে সরবরাহের সাথে সংযুক্ত করা হচ্ছে। তো আমার সরবরাহটা কিন্তু আড়াআড়িতে, কিন্তু আমার রেজিস্টার গুলো কিন্তু সিরিজে সংযুক্ত করা। এছাড়া আমরা বলতে পারি যে এখানে ভোল্টেজ ড্রপ দেওয়া আছে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের, R1 এর ভোল্টেজ ড্রপ 40, R2 এর 20 এবং R3 এর 100। অর্থাৎ ভোল্টেজ ড্রপ কোথায় হয়, অর্থাৎ সিরিজ সার্কিটে ভোল্টেজ ড্রপ হয়। সুতরাং এটি হচ্ছে একটা সিরিজ সার্কিট। চলো তাহলে আমরা ম্যাথটা সলভ করে নিই। তাহলে এটা হচ্ছে আমার সিরিজ সার্কিট, প্রথম রেজিস্ট্যান্স R1, দ্বিতীয়টা R2 এবং তৃতীয়টা R3 এবং প্রথমটার ভোল্টেজ ড্রপ দেওয়া ছিল 40, আমরা এখানে 40 লিখছি, দ্বিতীয়টা 20 এবং তৃতীয়টা হচ্ছে 100 ভোল্ট। এবং এই পুরো সার্কিটের ভেতর থেকে কতটুকু কারেন্ট প্রবাহিত হচ্ছে, I 2 অ্যাম্পিয়ার। আমাকে নির্ণয় করতে হবে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মান কত।
তাহলে রেজিস্ট্যান্সের মান নির্ণয় করতে গেলে আমাকে আবার ওহমস ল অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ ওহমস লটা হচ্ছে কি V ইজ ইকুয়াল টু I1। তাহলে V ইজ ইকুয়াল টু IR থেকে আমরা কি সূত্র জানি, R ইজ ইকুয়াল টু V ডিভাইডেড বাই I, অর্থাৎ প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভিতর থেকে একই কারেন্ট প্রবাহিত হবে, যেহেতু 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভিতর থেকে, তাহলে R সমান সমান V বাই I। এটা কোথা থেকে পেলাম, আমরা আবার একটু লিখি, V ইজ ইকুয়াল টু I আর এখান থেকে যদি আমরা আর কে রেখে দিই তাহলে আইটা যেহেতু আয়ের সাথে গুণ আকারে আছে, তাহলে আইটা ওই পাশে গেলে জাস্ট ভাগ হয়ে যাবে, অর্থাৎ ভি ডিভাইডেড বাই আই, অর্থাৎ ভোল্টেজকে তার কারেন্টের মান দ্বারা ভাগ করতে হবে। যেহেতু আমরা কারেন্টের মানও জানি এবং আমরা টোটাল ভোল্টেজের মানও জানি, জাস্ট ভাগ করে দিলে আমরা মানটা পেয়ে যাবো, অর্থাৎ আর ওয়ান ইজ ইকুয়াল টু ভি ওয়ান ডিভাইডেড বাই আই, অর্থাৎ এখানে 40 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 20। একইভাবে এটা 10 ওহম এবং আর থ্রির মান 50 ওহম। আশা করি তোমাদের কাছে ম্যাথটা একেবারে ক্লিয়ার। দ্বিতীয় নম্বর প্রশ্নে আমাদেরকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি আমাদেরকে মোট ভোল্টেজটা নির্ণয় করতে হবে। তো যেহেতু আমরা তিনটা রেজিস্ট্যান্সের ভোল্টেজ জানি 40, 20 এবং 100, তাহলে কি আমরা জানি যে ড্রপকৃত ভোল্টেজের যোগফল মোট ভোল্টেজের সমান। তাহলে আমরা লিখতে পারি V ইজ ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3, অর্থাৎ 40, 20, 100 যোগ করলে আমরা আমাদের এই সার্কিটে কতটুকু ভোল্টেজ এখানে সাপ্লাই দেওয়া হয়েছিল, অর্থাৎ 160 ভোল্ট, সেটা হচ্ছে আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে। অন্য একটি প্রবলেমে বলা হচ্ছে যে 300 ভোল্টের একটি ভোল্টমিটারে 30,000 ওহমের একটি রেজিস্ট্যান্স আছে, একে 40,000 ওহমের অন্য একটি রেজিস্ট্যান্সের সাথে সিরিজে সংযুক্ত করে অন্য একটি অজানা ভোল্টেজ সরবরাহ হতে সংযুক্ত করা হলো। এখন মিটারটি 250 ভোল্ট পাঠ দিচ্ছে, সরবরাহ ভোল্টেজটা কত, অর্থাৎ আমার এই ভোল্টেজের মানটা জানতে চাওয়া হচ্ছে। কিন্তু এখানে একটু ক্লু দেওয়া আছে, অর্থাৎ প্রথম যে ভোল্ট মিটারে 3000 ওহম রেজিস্ট্যান্স পরিমাপ করা হচ্ছে তার ভোল্টেজটা হচ্ছে 300 ভোল্ট, এবং দ্বিতীয় যে রেজিস্ট্যান্সটা আছে সেখানে হচ্ছে পাঠ দেওয়া হচ্ছে 250 ভোল্ট। তাহলে আমার টোটাল ভোল্টেজের মানটা কত? বোঝা যাচ্ছে যে এটা একটা সিরিজ সার্কিট। তাহলে আমরা কিভাবে করব, আমরা আলাদা আলাদাভাবে প্রত্যেকটা ভোল্টেজের মান নির্ণয় করব। তাহলে চলো আমরা নির্ণয় করে নিই। প্রথমটার ক্ষেত্রে আমরা আই নির্ণয় করতে পারি, অর্থাৎ আই ইজ ইকুয়াল টু হচ্ছে কি ভি ভাগ আর, অর্থাৎ আমরা জানি প্রথম রেজিস্ট্যান্সের ভেতর থেকে কতটুকু ভোল্টেজ প্রবাহিত হয়েছিল, এটা হচ্ছে 250 ভোল্টেজ। তাহলে আমরা এই জায়গার ভি জানি এবং এখানে আর এর মানও জানি, তাহলে আই ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর। এখানে যদি আমরা একটা একটা জিরো কেটে দিই তাহলে এখানে থাকে 25 আর এখানে থাকে 3000 বা 3 × 10⁻³ এই 25কে যদি 3 × 10⁻³ দ্বারা ভাগ করি তাহলে আমরা এই সার্কিট থেকে কতটুকু কারেন্ট প্রবাহিত হবে অর্থাৎ আয়ের মান পেয়ে যাব। এটা হচ্ছে আমার সেই আয়ের মান বা কারেন্টের মান। আমরা এখন আয়ের মান পেয়ে গেছি। এখন আমরা এইখান থেকে যতটুকু কারেন্ট প্রবাহিত হবে, অর্থাৎ এই যে কারেন্টটা পেলাম এই কারেন্টটাই তো এখান থেকে প্রবাহিত হবে, অর্থাৎ এই 3000 রেজিস্ট্যান্সের ভেতর থেকে যতটুকু কারেন্ট প্রবাহিত হবে এই চার্জারের ভেতর থেকে কিন্তু ঠিক সেই সেম পরিমাণ কারেন্টই প্রবাহিত হবে। তাহলে আমি এইখানে কারেন্টের মানও জানি, আমি এখানে রেজিস্ট্যান্সের মানও জানি, তাহলে আমি কি এখানে ভোল্টেজ নির্ণয় করতে পারবো না? অবশ্যই নির্ণয় করতে পারবো। তাহলে আমরা জানি টোটাল আর এর মান হচ্ছে 3000 এবং টোটাল আছে দুইটা রেজিস্ট্যান্সের মোট রেজিস্ট্যান্স হচ্ছে 30,000 এবং 40,000, দুইটা যোগ করলে পাবো 70,000। এবং আমরা ভি ইজ ইকুয়াল টু সূত্র জানি আই আর, অর্থাৎ টোটাল কারেন্টের মান হচ্ছে এত এবং টোটাল রেজিস্ট্যান্সের মান হচ্ছে এত। এই দুইটা জাস্ট যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা আমাদের ভোল্টটা পেয়ে যাব, অর্থাৎ এই রেজিস্ট্যান্সে বা এই সার্কিটের টোটাল ভোল্টেজ হচ্ছে 538 ভোল্ট, অর্থাৎ 583 ভোল্ট এই সোর্স থেকে সাপ্লাই দেওয়া হয়েছে। পরবর্তীতে প্যারালাল সার্কিট সম্পর্কিত একটা ম্যাথ দেওয়া হয়েছে যে 120 ভোল্ট লাইনের আড়াআড়িতে 240 ভোল্ট 240 ওহম 600 ওহম এবং 400 ওহমের তিনটি রেজিস্ট্যান্স প্যারালালে কানেক্টেড আছে। দেখা যাচ্ছে যে এখান থেকে এসে এই একটা পথ, এদিকে একটা পথ তৈরি হয়েছে এবং এখান থেকে আরেকটা পথ তৈরি হয়েছে, অর্থাৎ ভিন্ন ভিন্ন পথের সৃষ্টি হয়েছে। তার মানে এটি হচ্ছে একটা প্যারালাল সার্কিট। আমরা জানি প্যারালাল সার্কিটে কি হয়, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের আড়াআড়িতে একই ভোল্টেজ পাওয়া যায়। তার মানে এখানে যে ভি 120 ভোল্ট সাপ্লাই দেওয়া হয়েছে, তার মানে V1 এর মানও এই 120, V2 এর মানও 120 এবং V3 এর মানও 120। যদি সেটাই হয় তাহলে আমাদেরকে কারেন্ট এবং সমতুল্য রেজিস্ট্যান্সটা নির্ণয় করতে হবে। তাহলে প্রতিটি রেজিস্ট্যান্সের ভিতরে ভোল্টেজ একই হবে, অর্থাৎ V V1 V2 V3 120 লিখতে পারি। এরপর আমরা কি করতে পারি, আমরা প্রত্যেকটা কারেন্ট নির্ণয় করতে পারি আলাদা আলাদা, অর্থাৎ I V1 ডিভাইডেড বাই R1, V2 ডিভাইডেড বাই R2, V3 ডিভাইডেড বাই R3। আমরা V এর মান জানি 120 আর এর রেজিস্ট্যান্সের মান কত 240। এটাকে এটা দ্বারা ভাগ করলে এটার মান 0.15, সিমিলারলি এটা 0.2 এবং এটার মান 0.3 অ্যাম্পস আসবে।
তাহলে মোট কারেন্টের মান কত হবে? আমরা জানি যে প্যারালাল সার্কিটে মোট কারেন্টের যোগফল কি একই হয়। খেয়াল করো যে এই যে তিনটা কারেন্টের মান আমরা পেলাম, এই কারেন্টটা কিন্তু এখান থেকে যে এই একটা পথে চলে গেল এবং এই পথে গিয়ে এখানে একটা চলে গেল এবং এই পথে চলে গেল, অর্থাৎ এখান থেকে একটা কারেন্ট, এখান থেকে একটা কারেন্ট এবং এখান থেকে একটা কারেন্ট যে এই পথে আসছে। তাহলে খেয়াল করো এইখান থেকে যে কারেন্টটা সে এখানে আসবে, এখান থেকে যে কারেন্ট সেও এখানে আসবে এবং এখান থেকে যে কারেন্ট সেও ঘুরে কিন্তু এখানে এসে এই মোট সার্কিটে ফেরত আসবে। তার মানে কি এই তিনটা কারেন্ট যদি আমরা যোগ করতে পারি তাহলে কিন্তু আবার এই যে এখান থেকে যে কারেন্টটা বের হয়েছিল আবার সেই কারেন্টটা কিন্তু এখানে ফেরত আসবে। তাহলে আমরা তিনটা কারেন্ট যোগ করে দিই, I1 I2 I3 যোগ করলে আমরা মোট কারেন্ট অর্থাৎ 1 অ্যাম্পিয়ার পেয়ে যাব। এখন আসি টোটাল রেজিস্ট্যান্সটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা টোটাল ভোল্টেজের মান জানি, আমরা টোটাল কারেন্টের মান 1 অ্যাম্পিয়ার জানি, তাহলে আমরা টোটাল রেজিস্ট্যান্স বের করতে পারবো না? অবশ্যই পারবো, অর্থাৎ R = V / I, অর্থাৎ V এর মান 120, I এর মান 1, অর্থাৎ টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে 120 ওহম। এরপর প্যারালাল সার্কিটে আরেকটা এক্সাম্পল দেওয়া হচ্ছে এক্সাম্পল 2 তে, অর্থাৎ 28 ওহমের 4টি রোধকে প্যারালালে কানেক্ট করলে মোট রোধ কত হবে? অর্থাৎ এই 28 28 28 28 সবগুলো যদি প্যারালালে সংযুক্ত থাকে তাহলে আমরা একটা শর্টকাট পদ্ধতিও নির্ণয় করতে পারি। অর্থাৎ এই সবগুলো রেজিস্ট্যান্স যদি প্যারালাল থাকে, তোমরা এভাবে হয়তো বা শেখোনি, তোমরা শিখছো যে RT = আমরা এটাকে আরেকটু ডিফাইন করে এটাকে করার ট্রাই করি, যে এটাকে আমরা এভাবে করতে পারি যে 1 / RT = 1 / R1, কারণ প্যারালালে আমরা এরকম একটা সূত্র শিখে আসছি 1 / R2 + 1 / R3 + 1 / R4। এভাবে করলেও ঠিক আমরা একই রেজিস্ট্যান্সই পাবো, 1 / RT = 1 / 28 + 1 / 28 + 1 / 28 + 1 / 28। আলটিমেটলি যদি আমরা এটাকে আরেকটু সিম্পলিফাই করি তাহলে এটা হয়ে যাবে 28, এবং এখানে যদি লসাগু করি তাহলে এই 28 এবং 28 ম্যাচ করলে থাকে 1, এর সাথে 1 গুণ করলে তাহলে এখানে 1 + 1 + 1 + 1। আলটিমেটলি কি দাঁড়ালো? 1 / RT = 4 / 28। এটাকে যদি আমরা উল্টে দিই, কারণ আমরা তো RT নির্ণয় করবো, আমরা তো 1/RT নির্ণয় করবো না, তাহলে RT = লিখতে পারি 28 / 4। 28 কে যদি 4 দ্বারা ভাগ করা হয় তাহলে কত আসে? 7, অর্থাৎ টোটাল রেজিস্ট্যান্সটা হবে 7 ওহম। এভাবেই কিন্তু আমরা সলভ করতে পারি। তো আমরা যেহেতু এইভাবে সূত্রটা শিখছি, আমরা এভাবে সলভ করার ট্রাই করবো। তাছাড়া চারটা রেজিস্ট্যান্সকে প্যারালাল করলেও ঠিক একইভাবে এই রেজিস্ট্যান্সের মান এটাই আসবে। তো এখানে জাস্ট শর্টকাটে করা হয়েছে, তোমরা জাস্ট এভাবে এক্সপ্রেশন দিয়ে অর্থাৎ ভেঙে ভেঙে এভাবে সলভ করবে, তাহলে তোমাদের ম্যাথমেটিক্যাল সেন্সটা আরো অনেক বেশি ক্লিয়ার হবে। তো এটাই ছিল আমাদের এই প্রশ্নের উত্তর। এরপর এক্সাম্পল 3 তে আরো একটি প্রবলেম দেখানো হচ্ছে যে একটি রেজিস্টরকে 12 ওহমের অন্য একটি রেজিস্টরের সাথে প্যারালালে কানেক্টেড করা হয়েছে, সমতুল্য রেজিস্ট্যান্স হয় 7 ওহম। প্রথম রেজিস্ট্যান্সের মান কত? খেয়াল করো এই দুইটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স এবং এই একটা রেজিস্ট্যান্স, দুইটাকে যদি আমরা প্যারালাল করে মোট রেজিস্ট্যান্স যেটা, সেটাকে বলা হচ্ছে সমতুল্য রেজিস্ট্যান্স। সেই সমতুল্য রেজিস্ট্যান্সের মান হচ্ছে 7 ওহম দেওয়া আছে। তাহলে আমরা কিভাবে বের করি? আমরা জানি 1 / RT = আমরা লিখতে পারি 1 / R1 + 1 / R2। এটাকে যদি তোমরা সিম্পলিফাই করো, এই RT এর মান হচ্ছে 7 ওহম দেওয়া আছে, তাহলে লিখতে পারি এটা 7 = 1 / R1 টাকে আমাকে নির্ণয় করতে হবে, প্লাস 1 / R2 এর মান হচ্ছে 12। এটাকে যদি আমরা এই পাশে পাঠিয়ে দিই তাহলে আমরা লিখতে পারি যে 1 / R1 = 1/12, এটা ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, তারপর 1 / 7 is minus 1 / 12। এটাকে আরেকটু সিম্পলিফাই করো, 1 / R1 = 12 আর 7 যদি আমরা লসাগু করি তাহলে জাস্ট এখান থেকে ক্যালকুলেটরে সিম্পলিফাই করলে কিন্তু আমরা আমাদের রিকোয়ার্ড অ্যান্সারটা পেয়ে যাব। তো চলো আমরা একটু এখানে আরেকটু বিস্তারিতভাবে দেখার চেষ্টা করি। খেয়াল করো এই যে আমরা ঠিক একইভাবে সূত্রটা এখানে অ্যাপ্লাই করেছি, 1 / R1 = 1 / R2 = 1 / RE। এখান থেকে জাস্ট সিম্পলিফাই করছি, জাস্ট লসাগু করছি, 7 এবং 12 লসাগু হচ্ছে 84। এখান থেকে 84 এর ভিতরে লসাগু করলে এখান থেকে বাদ যায় হচ্ছে 7 এর ভিতরে লসাগু করলে 84 12 যায়, 12 আর 12 এর ভিতরে 84 যায় 7 বার, 12 থেকে 7 বিয়োগ করলে থাকে 5 / 84। যেহেতু আমরা 1 / R1 নির্ণয় করব না, আমরা R1 নির্ণয় করব, তাহলে 84টাকে উপরে পাঠিয়ে দিতে হবে, 5টাকে নিচে দিয়ে ভাগ করে দিলে আমরা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার পেয়ে যাব। আশা করি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার।
এরপর এক্সাম্পল 4 এ বোঝানো হচ্ছে 4 ওহম এবং 12 ওহমের দুটি রেজিস্টার প্যারালাল সংযুক্ত আছে। 4 ওহমের মধ্য দিয়ে যদি 3.5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় তবে 12 ওহমের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট প্রবাহিত হবে। খেয়াল করো যে দুইটা রেজিস্ট্যান্স প্যারালাল কানেক্টেড আছে এবং তাদের একজনের কারেন্টের মান বলা আছে এবং আরেকজনের কারেন্টের মান আমাদেরকে বের করতে হবে, অর্থাৎ এই R2 এর কারেন্ট আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? প্রথমে আমাদেরকে আগে সমতুল্য রেজিস্ট্যান্সটা আগে নির্ণয় করতে হবে। তাহলে R1 এর ভোল্টেজ এবং R2 এর ভোল্টেজটা কি সেম, কারণ যেহেতু এরা প্যারালালে আছে তাহলে প্যারালালে থাকলে তাদের ভোল্টেজের মান কি হয়? সেম হয়। অর্থাৎ আমরা লিখতে পারি যে এটাকে যদি আমরা বলি V1 তাহলে এটাকে বলবো আমরা V2, তাহলে দুটো ভোল্টেজকে সেম বলতে পারি, অর্থাৎ V1 V2। আর আমরা V সমান সূত্র কি জানি? I1 R1 আর V2 লিখতে পারি I2 R2। এখন এখানে I1 এর মানও আমরা জানি, কোথায় I1 এর মান? এটা 4 ওহমের মধ্যে দিয়ে 3.5, তাহলে এটা হচ্ছে 4 ওহম, এখান থেকে 3.5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছিল। তাহলে এটার I1 R1 আর I2 এর মান কত? I2 এর মান আমাদেরকে বের করতে হবে, কিন্তু R2 এর মান কত? R2 এর মান হচ্ছে, R2 এর যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 12। জাস্ট এখান থেকে পক্ষান্তর করে এই পাশে পাঠিয়ে দিলে আমরা আমাদের রিকোয়ার্ড অ্যান্সারটা পেয়ে যাব। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। এর পরবর্তী লেকচারে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিরিজ প্যারালাল যে মিক্স সার্কিট সেটা নিয়ে। তো ধন্যবাদ সবাইকে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিরিজ প্যারালাল এবং মিক্স সার্কিট নিয়ে, অর্থাৎ সিরিজ প্যারালাল মিক্স সার্কিট নিয়ে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। এখানে আজকে প্রথম ম্যাথটি এখানে দেওয়া আছে যে এক্সাম্পল 1 এ 4, 6 এবং 8 ওহম প্যারালালে সংযুক্ত এক পুঞ্জ রেজিস্টার এবং 3 ও 6 প্যারালালে সংযুক্ত অপর একটি পুঞ্জ রেজিস্টার, অর্থাৎ একত্রিত রেজিস্টার আর কি, এদের সাথে সিরিজে সংযুক্ত করা হলো। এদের আড়াইতে সরবরাহ ভোল্টেজ যদি 10 ভোল্ট হয় তাহলে নির্ণয় করতে হবে সমগ্র সার্কিটের রেজিস্ট্যান্সটা কত, প্রতিটি পুঞ্জের আড়াইতে পটেনশিয়াল পার্থক্য বা ভোল্টেজটা কত এবং প্রতিটি রেজিস্টারের কারেন্ট কত। তো চলো তাহলে প্রথমে যেটা করতে হবে আমাদেরকে আগে সার্কিটটা ড্র করে নিতে হবে। তাহলে আমরা সার্কিটটা ড্র করলাম। দেখো প্রথম পুঞ্জতে 3টা রেজিস্ট্যান্স ছিল, অর্থাৎ সংযুক্ত এবং এরা প্যারালালে সংযুক্ত ছিল। তাহলে 4, 6 এবং 8টাকে প্যারালালে আমরা কানেক্টেড করলাম। এই যে 4, 6 এবং 8কে আমরা যে প্যারালাল কানেক্টেড করছি একত্রিত ভাবে। এবং দ্বিতীয় আরেকটি পুঞ্জতে 3 এবং 6 প্যারালালে সংযুক্ত। তাহলে 3 এবং 6 এই যে দুইটা ভিন্ন পথে আলাদা আলাদা ভাবে সংযুক্ত করলাম। এবং এই দুইটা পুঞ্জকে একত্রিতভাবে কিভাবে করা হবে, অর্থাৎ এই প্রথম পুঞ্জ এবং এই দ্বিতীয় পুঞ্জকে একসাথে সিরিজে কানেক্ট করা হবে। এই যে আমরা সিরিজে সংযুক্ত করলাম, সিরিজে যুক্ত করা হলো এবং এদের আড়াআড়িতে সরবরাহ ভোল্টেজ, অর্থাৎ এইটা এবং এইটার আড়াআড়িতে কত ভোল্টেজ দেওয়া হলো? 10 ভোল্টেজ সরবরাহ করা হলো। তো এটা হচ্ছে আমাদের প্রথমত সার্কিটটা আমরা ড্র করলাম। এখন আমাদের সমগ্র সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা সমগ্র সার্কিটের রেজিস্ট্যান্সটা নির্ণয় করতে হবে। চলো তাহলে আমরা প্রথমে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে রেজিস্ট্যান্স নির্ণয় করি। প্রথম পুঞ্জের রেজিস্ট্যান্স, তাহলে প্রথম পুঞ্জের রেজিস্ট্যান্সটা কি আমরা জানি, সূত্র হচ্ছে 1/RT, 1/RT ইজ ইকুয়াল টু হচ্ছে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, বা লিখতে পারি 1/4 প্লাস 1/6 প্লাস 1/8। এই তিনটাকে যদি আমরা যুক্ত করি তাহলে আবার সে আগের নিয়মে করলে তার মান দাঁড়াবে 13/24, এবং সেটাকে যদি আমরা উল্টে দিই তাহলে আসবে 24/13 বা এটা, অর্থাৎ এই প্রথম পুঞ্জের যে রেজিস্ট্যান্স এটাকে আমরা মনে করলাম R1, তার মান হচ্ছে কত? 1.846 এত ওহম। এবার আসলে দ্বিতীয় পুঞ্জের রেজিস্ট্যান্সটা নির্ণয় করি। দ্বিতীয় পুঞ্জতে আবার দুইটা রেজিস্ট্যান্স ছিল, তাহলে 1/R2 ইজ ইকুয়াল টু লিখতে পারি 1/3 প্লাস 1/6, এটাকে লসাগু করলে থাকে 3/6 এবং এটাকে উল্টে দিলে 6/3 বা 2 ওহম। তাহলে এটাকে যদি আমরা মনে করি, এই পুরো সার্কিটটাকে যদি আমরা মনে করি R2, সেটার মান আমরা কত পেলাম? 2 ওহম। তাহলে খেয়াল করো এই সার্কিটটাকে কিন্তু আমরা এভাবে অঙ্কন করতে পারি। এই সবগুলো পুঞ্জ রেজিস্ট্যান্স, এই প্রথম পুঞ্জের রেজিস্ট্যান্সটাকে আমরা বলতে পারি একটা রেজিস্ট্যান্স যেটার মান হচ্ছে 1.846 ওহম, এবং এই দ্বিতীয় পুঞ্জের এই দুইটা রেজিস্ট্যান্স একত্রিত হয়ে একটা রেজিস্ট্যান্স হয়ে গেছে, সেটা হচ্ছে কত? 2 ওহম। এবং এই দুইটা রেজিস্ট্যান্স একত্রিতভাবে এই ভোল্টেজ সোর্সের সাথে সংযুক্ত আছে। তাহলে এই দুইটা যদি আমি যোগ করে দিই তাহলে আমরা আমার সার্কিটের মোট রেজিস্ট্যান্স পেয়ে যাবো, অর্থাৎ এটাকে যদি বলি R1, এটাকে যদি বলি R2, তাহলে মোট রেজিস্ট্যান্স কত? RT ইজ ইকুয়াল টু R1 প্লাস R2, বা লিখতে পারি 1.846 প্লাস 2 ইজ ইকুয়াল টু 3.846 ওহম। এটা ছিল আমাদের এই প্রশ্নের প্রথম উত্তরটা। তো
এরপরে দ্বিতীয়টাতে বলা হচ্ছিল যে আমাদের প্রবাহিত কারেন্ট নির্ণয় করতে হবে, অর্থাৎ টোটাল কারেন্টটা কত। তো যেহেতু আমি টোটাল ভোল্টেজ, আমরা জানি টোটাল ভোল্টেজটা হচ্ছে 10 ভোল্টেজ আর টোটাল রেজিস্ট্যান্সটা হচ্ছে এত, তাহলে আমরা টোটাল ভোল্টেজকে টোটাল রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করে আমরা টোটাল কারেন্টের মানটা পেয়ে যাবো। জাস্ট এখানে সেই কাজটাই করা হয়েছে, যে দেখো টোটাল রেজিস্ট্যান্স এবং টোটাল ভোল্টেজটা দ্বারা যখন আমরা ক্যালকুলেশন করতেছি তখন আমরা মোট রেজিস্ট্যান্স, মোট কারেন্ট, অর্থাৎ এই সার্কিটে বর্তনীতে প্রবাহিত মোট কারেন্টের মানটা আমরা পেয়ে যাচ্ছি। এরপর আমাদেরকে আরো একটা প্রশ্ন করা হয়েছিল যে প্রত্যেকটার আলাদা আলাদা পটেনশিয়াল বা বিভব পার্থক্য বের করতে হবে। তাহলে আমরা জানি প্যারালালে কি হয়, প্যারালালে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভেতর থেকে একই ভোল্টেজ প্রবাহিত হয়, কিন্তু এইখান থেকে যেহেতু এই প্রত্যেকটা রেজিস্ট্যান্স একই ভোল্টেজ পাবে, কিন্তু এর সাথে এরা কিন্তু একই ভোল্টেজ পাবে না। তার কারণ কি? কারণ এদের দুইজনকে আবার সিরিজে সংযুক্ত করা হয়েছে। তার মানে যেহেতু এই পুঞ্জটা সিরিজ, এই পুঞ্জটার সাথে সিরিজে সংযুক্ত, তার মানে এদের রেজিস্ট্যান্সটা হচ্ছে V1 এবং এদের রেজিস্ট্যান্সটা হচ্ছে V2। তাহলে দুইটা আলাদা আলাদা রেজিস্ট্যান্স আগে আমাদেরকে একত্রিত করে দুইটা ভিন্ন ভিন্ন ভোল্টেজ আমাকে নির্ণয় করতে হবে। তো আমরা জানি যে ভোল্টেজ বের করার সূত্র হচ্ছে V ইজ ইকুয়াল টু I আর। তো যেহেতু এই পুরো রেজিস্ট্যান্সের ভেতর থেকে একই কারেন্ট প্রবাহিত হবে, তাহলে আমরা প্রথমটার ক্ষেত্রে V1 এর ক্ষেত্রে লিখতে পারি I R1। তাহলে I হচ্ছে কত 2.6 এবং এই পুঞ্জের রেজিস্ট্যান্স ছিল কত 1.846। তাহলে এই তিনটাকে একত্রিত প্যারালাল করলে 1.846 পেয়েছিলাম, এই দুটো গুণ করলে পাবো 4.8 ভোল্ট। এই 4.8 ভোল্টই কিন্তু প্রত্যেকটা রেজিস্ট্যান্স, অর্থাৎ 4 ওহমও পাবে 4.8, 6 ওহমও পাবে 4.8 এবং 8 ওহমও কিন্তু এই 4.8 ভোল্টেজই পাবে। কারণ কি? প্যারালালে সংযুক্ত প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভেতর থেকে কিন্তু একই ভোল্টেজ প্রবাহিত হয়। এবার আসো আমরা দ্বিতীয় পুঞ্জেরটা একটু হিসাব করি। দ্বিতীয় পুঞ্জেতে 3 এবং 6 হচ্ছে প্যারালাল ছিল এবং এদের ভেতর থেকে প্রবাহিত কারেন্টের মানও কিন্তু একই ছিল, কারণ সিরিজে তো একই কারেন্ট প্রবাহিত হয়, সেই কারেন্টের মান হচ্ছে 2.6। আর এদের মোট রেজিস্ট্যান্স, এই দুইটার রেজিস্ট্যান্সের তুল্য রোধ ছিল হচ্ছে 2, তাহলে এই দুইটা গুণ করলে আমরা পাবো 5.2 ভোল্টেজ। এই 5.2 ভোল্টেজ কিন্তু এই বিন্দুর ভোল্টেজ, অর্থাৎ এখান থেকে 3 ওহমটাও 5.2 ভোল্টেজ পাবে এবং এই 6 ওহমটাও কিন্তু 5.2 ভোল্টেজ পাবে। তো আমরা এই যে প্রত্যেকটার আলাদা আলাদা পটেনশিয়াল বের করলাম। এখন কথা হচ্ছে যে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের আলাদা আলাদা পটেনশিয়াল বের করার পরে আমাদেরকে আরো প্রশ্ন করেছিল যে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের আলাদা আলাদা কারেন্ট নির্ণয় করতে হবে। তাহলে আমরা যেহেতু এই রেজিস্ট্যান্সের মান জানি এবং এর ভোল্টেজের মানও জানি, যেটা হচ্ছে 4.8 ভোল্টেজ প্রবাহিত হবে, এখান থেকে যাবে 4.8 ভোল্টেজ, প্রত্যেকটা রেজিস্ট্যান্স পাবে, ঠিক এখানে পাবে হচ্ছে 5.2 ভোল্টেজ। খেয়াল রেখো যে আমরা কিন্তু এখানে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের কথা বলছি, কারণ প্যারালাল প্রত্যেকটা রেজিস্ট্যান্সে একই ভোল্টেজ প্রবাহিত হয়। আবার 3 এবং 6 যদি প্যারালাল আছে, তাহলে এদের ভিতরে একই ভোল্টেজ, তাহলে কত ভোল্টেজ? 5.2 ভোল্টেজ। তাহলে আমরা চলো এটা একটু এখানে দেখিয়ে নিই। তাহলে প্রথমে আসি এই 1 নাম্বার যে প্রথম পুঞ্জ, এই প্রথম পুঞ্জের প্রথম রেজিস্ট্যান্স, প্রথম পুঞ্জের প্রথম রেজিস্ট্যান্সটা হচ্ছে কত? 4 ওহম। তাহলে 4 ওহম কতটুকু কারেন্ট প্রবাহিত হবে? আমরা জানি I ইজ ইকুয়াল টু V ডিভাইডেড বাই R। তাহলে V1 এর মান 4.8 আর তার রেজিস্ট্যান্সের মান হচ্ছে 4, ভাগ করলে আমরা পাবো যে এখান থেকে I1 এর মান, অর্থাৎ I1 ইজ ইকুয়াল টু 1.2। ঠিক একইভাবে I2 এর মানও একইভাবে নির্ণয় করব, সেই 4.8 ডিভাইডেড বাই 6। ঠিক I3 এর মান একইভাবে নির্ণয় করব 4.8 ডিভাইডেড বাই এই যে 8, অর্থাৎ রেজিস্ট্যান্সগুলোকে জাস্ট তার এই ভোল্টেজটা দ্বারা ভাগ করতে হবে। ঠিক একইভাবে দ্বিতীয় পুঞ্জতে যদি আমরা ফেরত যাই, দ্বিতীয় পুঞ্জের ক্ষেত্রে আমরা ঠিক একইভাবে কিন্তু আমরা নির্ণয় করতে পারি। তো এইভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভেতর থেকে আলাদা আলাদা ভাবে নির্ণয় করতে পারবো। এরপরে এক্সাম্পল 2, অর্থাৎ এক্সাম্পল 2 তে বলা হচ্ছে নিচের সার্কিট হতে 6 ওহম এর একটি আড়াআড়িতে পটেনশিয়াল পার্থক্য নির্ণয় করতে হবে। অর্থাৎ 6 ওহমটা কোথায়? এই যে 6 ওহম আমাকে কোথায় দেওয়া আছে? এইখানে 6 ওহমটা দেওয়া আছে। 6 ওহমের আড়াআড়িতে কতটুকু পটেনশিয়াল পার্থক্য বিরাজ করতেছে। এখন এই পর্যন্ত আগে আমাকে ক্যালকুলেশন করে আসতে হবে। তো চলো তাহলে আমরা এই সার্কিটটা ভেঙে ভেঙে আলাদা আলাদা ভাবে নির্ণয় করা শিখি। তো প্রথমে খেয়াল করো যে এই সার্কিটটাকে আমরা ভেঙে কিভাবে আসবো। আমরা সাধারণত পেছন থেকে করতে করতে আসি, অর্থাৎ এটা যদি সোর্স হয়, এটা পেছন প্রান্ত হচ্ছে এইটা, এখান থেকে আমরা ক্যালকুলেশন করতে করতে আমরা ঠিক একেবারে 6 ওহম পর্যন্ত যাব। তাহলে খেয়াল করো যে এই যে 7, এই প্রান্তটা আর যদি এই প্রান্তটা তোমরা খেয়াল করো, তাহলে খেয়াল করো তো যে এই প্রান্ত থেকে যদি তুমি এই প্রান্ত আসো, তাহলে কি এই প্রান্ত থেকে এই প্রান্ত আসতে গেলে কি একটা পথ দিয়ে তুমি এখানে এসেছো। তার মানে কি এই 7 ওহম এবং এই 15 ওহম কিভাবে আছে? এই 7 এবং 15 ওহম আসলে সিরিজে আছে। তাই দেখো আমরা লিখেছি যে
15 ও 7 ওহম সিরিজে সংযুক্ত, আর সিরিজে সংযুক্ত থাকলে তাদেরকে কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে এই 7 এবং 15 যোগ হয়ে কত হয়ে গেল, 22 ওহম হয়ে গেল। এবং অর্থাৎ এই দুইটা রেজিস্ট্যান্সকে আমরা একটা রেজিস্ট্যান্স কল্পনা করতে পারি। তাহলে দেখো এই যে আমরা দুইটাকে একত্রিত করে 22 লিখলাম। অর্থাৎ এবার দেখো, খেয়াল করো যে এই বিন্দুটা এবং এই বিন্দু থেকে এই বিন্দুতে আসার জন্য এখানে একটা পথ এবং এখানে একটা পথ, অর্থাৎ এখানে কিন্তু এই একটা পথ এবং এই একটা পথ, দুইটা ভিন্ন পথের সৃষ্টি হয়েছে। তাহলে বলো তো এই যে 22 ওহম এবং এই 22 ওহম কিভাবে সংযুক্ত, প্যারালালে বা সমান্তরালে সংযুক্ত। তাহলে এই 22 এবং 22 প্যারালালে সংযুক্ত করলে আমরা কিভাবে নির্ণয় করব, 1 ডিভাইডেড বাই R1 প্লাস 1 ডিভাইডেড বাই R2 is equal to 1 divided by RT। তাহলে এখান থেকে কিভাবে নির্ণয় করব, 1 divided by RT is equal to 1 divided by 22 plus 1 divided by 22। এদেরকে যদি লসাগু করো তাহলে 22 লসাগু 1 plus 1, তাহলে উল্টে গেলে হবে 22 divided by 2, তার মানে 11 ওহম। তাহলে এই দুইটা রেজিস্ট্যান্সকে কিন্তু আমরা আবার একটা রেজিস্ট্যান্স কল্পনা করে সেটাকে 11 ওহম লিখতে পারি। তাহলে দেখো পরের চিত্রে ঠিক সেই কাজটাই আমরা করেছি, যে 11 ওহম কিন্তু আমরা এখানে লিখেছি। এবার খেয়াল করো, এই বিন্দু থেকে তুমি এই বিন্দুতে আসবে, এই বিন্দু থেকে এইখান থেকে ঘুরে এখানে এসেছো। তাহলে খেয়াল করো, এইখান থেকে ঘুরে এখানে যখন এসেছো, এই পথের ভিতরে কে কে আছে, এখানে 5 আছে এবং এখানে এই 11টা কিন্তু আছে। তাহলে এই 5 এবং 11 কিভাবে থাকবে, এই 5 ওহমটা এবং এই 11 ওহমটা কিভাবে আছে, যে এরা যদি একই পথে এই বিন্দুতে আসতেছে, এই বিন্দু থেকে শুরু করে এই বিন্দুতে, তাহলে 5 এবং 11 হচ্ছে সিরিজে সংযুক্ত। তাহলে সিরিজ থাকলে আমরা কি করবো, যোগ করবো। তাহলে 5 এবং 11 যোগ করলে পাবো 16। তাহলে এই দুইটা রেজিস্ট্যান্স মিলে আবার একটা রেজিস্ট্যান্স হয়ে যাবে, সেইটাকে আমরা এখানে দেখালাম। এবার খেয়াল করো, এই বিন্দু থেকে আবার আমরা এই বিন্দুতে আসবো। এখন এখান থেকে আসতে গেলে এই একটা রেজিস্ট্যান্স, আর এখান থেকে আসতে গেলে এই একটা রেজিস্ট্যান্স, অর্থাৎ দুইটা রেজিস্ট্যান্স দুইটা ভিন্ন পথে। এই রেজিস্ট্যান্স যাচ্ছে এই পথে আর এই রেজিস্ট্যান্সটা যাচ্ছে এই পথে। তাহলে ভিন্ন পথে গেলে কি হয় বন্ধুরা, ভিন্ন পথে গেলে প্যারালাল হয়। তাহলে 16 এবং 16কে প্যারালাল করলে আমরা কি পাবো, সেই একইভাবে আবার 1 ডিভাইডেড বাই RT is equal to 1 ডিভাইডেড বাই 16 প্লাস 1 ডিভাইডেড বাই 16 লসাগু, তাহলে 1 প্লাস 1 অর্থাৎ উল্টে যাবে 16 ডিভাইডেড বাই 2, তার মানে কত পাবো, 8। অর্থাৎ এই দুইটা রেজিস্ট্যান্সকে একত্রিত করলে আমরা কত ওহম পাবো বন্ধুরা, 8 ওহম পাবো। দেখো সেটাকে আমরা এখানে করে দেখেছি। অর্থাৎ এই যে কিন্তু আমরা সেইটাকে 8 বানিয়ে ফেলছি, অর্থাৎ এই দুইটা মিলে একটা রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সটাকে আমরা এই যে এখানে দেখানোর চেষ্টা করেছি। এখন এই দুইটা যখন বাদ চলে গেল, তখন এর সাথে এই রেজিস্ট্যান্সটা ছিল, অর্থাৎ এর সাথে এটা আমাকে জাস্ট যোগ করে দিলাম। এখন খেয়াল করো যে এই বিন্দু থেকে যখন তুমি এই বিন্দুতে আসবে, তখন এইখান থেকে এইভাবে আসতে গেলে কিভাবে আসতে হচ্ছে, একটা পথে আসতে হচ্ছে। অর্থাৎ 8 এবং 4 কিভাবে আছে, আবার কিন্তু সিরিজে সংযুক্ত আছে। তাহলে 8 আর 4 যোগ করলে কত পাবো, 12 পাবো। তাহলে এখানে এই দুইটাকে ভেঙে আমরা একটা সার্কিট লিখতে পারি বা একটা রেজিস্ট্যান্স লিখতে পারি। জাস্ট এই যে আমরা যোগ করে দিলাম, 12 পেলাম। এবার আমরা কি করলাম, 12 লিখে দিলাম। এবার খেয়াল করো, এই বিন্দু থেকে এই বিন্দুতে আসবো, তাহলে এখান থেকে একটা পথ এবং এখান থেকে একটা পথ, অর্থাৎ এদিকে একটা পথ যাচ্ছে, আবার এখান থেকে এদিকে একটা পথ। তাহলে এখান থেকে দুইটা পথ হয়ে গেল। তাহলে দুইটা পথ হয়ে গেলে এরা দুইজন আমার প্যারালাল হবে, অর্থাৎ দুইটা একই রেজিস্ট্যান্স প্যারালাল থাকলে তাদের অর্ধেক রেজিস্ট্যান্স হয়ে যায়। অর্থাৎ 12কে 12 প্যারালাল করলে 6 হয়ে যায়। এই যে 6, এখন খেয়াল করো আমরা কিন্তু সেই 6 এর কাছে পৌঁছে গেছি। তাহলে 6 এবং 6 যোগ করলে কত পাবো, 6 এবং 6 যোগ করলে পাবো 12। অর্থাৎ টোটাল রেজিস্ট্যান্স আমার কত হয়ে গেল, টোটাল রেজিস্ট্যান্স একটা হয়ে গেল 12। এখন দেখো তুমি বলতে পারবা যে আসলে এখানে তার বিভব পার্থক্য কত। তাহলে আমরা মোট কারেন্টের মান আমরা জানি, আমাদের সার্কিটের মোট কারেন্টের মান আমরা বের করতে পারবো, কারণ মোট ভোল্টেজ দেওয়া আছে। মোট ভোল্টেজ হচ্ছে 8, মোট রেজিস্ট্যান্স বা রোধ হচ্ছে 12। তাহলে আমরা জানি সূত্র কি, I is equal to V divided by R। V হচ্ছে 8 আর মোট রেজিস্ট্যান্স হচ্ছে 12। এটাকে যদি করো তাহলে কারেন্টের মান আসবে 0.067 অ্যাম্পিয়ার, যেটাকে এখানে দেখানো হয়েছে। তাহলে আমরা কিন্তু আমাদের মোট কারেন্টের মানও পেয়ে গেলাম। এখন আমাদের প্রশ্নে কি চাওয়া হয়েছিল, আমাদের প্রশ্নে বলা হয়েছিল এই যে 6 ওহমের যে একটা রেজিস্ট্যান্স ছিল একেবারে সর্বপ্রথমে, তার ভেতর থেকে কতটুকু পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে। আমরা জানি যে ভোল্টেজ ড্রপ হতে গেলে কি করতে হয়, ভোল্টেজ ড্রপ হতে গেলে সেই রেজিস্ট্যান্স এবং কারেন্টের মানটা গুণ করতে হয়। তাহলে 6 ওহমের ভেতর থেকে যদি ভোল্টেজ ড্রপ পড়ে, তাহলে 6 ওহম আর তার ভেতর থেকে প্রবাহিত কারেন্ট কত, এত। তাহলে এই দুটো গুণ করলে আমরা 6 ওহমের ভোল্টেজ ড্রপটা পেয়ে যাব। আশা করি তোমাদের কাছে এই অঙ্কটা একদম পরিষ্কার, এবং এটা একটা খুবই ইম্পর্টেন্ট এবং ভাইটাল ম্যাথ। তোমাদের পরবর্তী শ্রেণীতে বা পরবর্তী তোমাদের সেমিস্টারগুলোতে এই ম্যাথমেটিক্যাল বিষয়গুলো বোঝার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ।
এবার যে সার্কিটটা দেখানো হয়েছে এই সার্কিটে মোট রোধ, মোট কারেন্ট এবং R5 এর ভোল্টেজ ড্রপ নির্ণয় করতে হবে। তাহলে R5টা কোথায় আছে? এটা হচ্ছে আমার R5, তার ভোল্টেজ ড্রপটা নির্ণয় করতে হবে এবং সার্কিটের মোট রোধ এবং মোট কারেন্টটাও নির্ণয় করতে হবে। চলো তাহলে আমরা আস্তে আস্তে একটা একটা করে নির্ণয় করি। প্রথমে আমরা সার্কিটটাকে ড্র করে নিলাম। ড্র করার পরে এখানে আমরা কি পেলাম খেয়াল করো, এই R3 এবং R4 কিভাবে আছে, এখান থেকে এদিকে একটা পথ, এখান থেকে এদিকে একটা পথ, দুইটা প্যারালাল আছে। তাহলে 3 এবং 6 কে প্যারালাল করলে আমরা পাবো 2 ওহম। এই দুটোকে ভেঙে আমরা একটা রেজিস্ট্যান্স লিখতে পারি এবং তার মান হবে 2 ওহম। এই যে আমরা সেটাকে লিখলাম 2 ওহম। এবার এটার সাথে এটা সংযুক্ত করলে কি হবে, যেহেতু এই বিন্দু থেকে এই বিন্দুতে এরা দুইজন কিভাবে আসছে, এক পথে আসছে। তাহলে 18 এবং 2 সিরিজে আছে, তাহলে এটাকে আমরা যোগ করতে পারি। তাহলে 18 এবং 2 যোগ করলে হবে 20। তাহলে এরা দুজন মিলে একটা রেজিস্ট্যান্স হয়ে এরকম একটা রেজিস্ট্যান্স হয়ে যাবে এবং সেটার মান হবে 20। তাহলে কি, এই যে দেখো আমরা সেটা এখানে দেখালাম। তাহলে 20 এবং এখানে থাকলো 5, এই যে সেটা। এবার বলো এখান থেকে যখন এখানে তুমি আসবা, এই একটা পথ এবং এই একটা পথ, তাহলে 5 এবং 20 কিভাবে আছে, সমান্তরালে আছে। অর্থাৎ সমান্তরাল বা প্যারালাল থাকলে আমরা এখান থেকে প্যারালাল করে নিলাম। প্যারালাল করলে আমরা মান পেলাম কত, 4 ওহম। তাহলে এই দুইটা মিলে আমরা একটা রেজিস্ট্যান্স লিখতে পারি এবং তার মান হবে কত, 4। এবং সেটার সাথে এই R1টা কানেক্টেড থাকবে। এই যে R1 এর সাথে এই যে সেটা কানেক্টেড এবং তার মান হচ্ছে 4 ওহম। এবার কি করব, জাস্ট এই দুটো যোগ করে দিব। তাহলে এরা দুজন সিরিজে আছে, তাহলে R1 প্লাস RC যোগ করে দিলে আমরা টোটাল পেলাম কত, 12 ভোল্ট। এখন খেয়াল করো, আমি টোটাল রেজিস্ট্যান্স জানি, আমি টোটাল ভোল্টেজ জানি, তাহলে আমি টোটাল কারেন্টও আমি বের করতে পারবো। তাহলে টোটাল কারেন্ট আমরা কিভাবে নির্ণয় করব, I = V / R। V এর মান 60, R এর মান 12, তাহলে 60 / 12 = 5 অ্যাম্পিয়ার। তো আমাদের আরো কিছু মান বের করতে বলা হয়েছিল। আমাদের বলা হয়েছিল যে এই R6 এর মধ্যে দিয়ে কি পরিমাণ হচ্ছে কারেন্ট, ভোল্টেজ ড্রপ হবে আর কি। তো হচ্ছে আমরা তাহলে ভোল্টেজ ড্রপ বের করতে গেলে কি করতে হবে, এখানে একটা ভোল্টেজ ডিভাইডার রুল সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো ভোল্টেজ ডিভাইডার রুলটা কি, তো প্রথমে আগে আমাকে নির্ণয় করতে হবে যে এই যে R5, এর R5 এর ভেতর থেকে কতটুকু ভোল্টেজ প্রবাহিত হচ্ছে। তো আমরা এটা যদি নির্ণয় করতে চাই, সেটা করতে গেলে আমাদেরকে কারেন্ট ডিভাইডার রুল দিয়ে কারেন্ট নির্ণয় করতে হবে। তাহলে কারেন্ট ডিভাইডার রুলটা কি, কারেন্ট ডিভাইডার রুলটা হচ্ছে যে যে বিন্দুর কারেন্ট আমরা নির্ণয় করবো, অর্থাৎ এই আইবি নির্ণয় করতে চাচ্ছি, তাহলে আইবি ইজ ইকুয়াল টু টোটাল কারেন্ট। খেয়াল করো তো বন্ধুরা, আমরা টোটাল কারেন্ট কত বের করছি, 5 অ্যাম্পিয়ার। তাহলে আমরা টোটাল কারেন্টকে আমরা কি জানি, আই জানি। তাহলে টোটাল কারেন্ট গুণ আমরা যে শাখার কারেন্ট নির্ণয় করব তার বিপরীত শাখার রেজিস্ট্যান্স। খেয়াল করো তো, আমরা এই 20 ওহমের কারেন্ট নির্ণয় করতে চাচ্ছি, তাহলে এই 20 এর অপোজিটে কি আছে, 20 এর অপোজিটে আছে হচ্ছে 5 ওহম। তাহলে তার অপোজিট রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই যে দুইটা শাখা এখানে কাজ করতেছে সেই দুইটা শাখার রেজিস্ট্যান্সের যোগফল, অর্থাৎ R2 প্লাস RB। আমি আরো একবার তোমাদেরকে বলে দিই যে শাখার কারেন্ট নির্ণয় করতে হবে, এখানে হচ্ছে একটা কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে হবে। তাহলে কারেন্ট ডিভাইডার রুলটা কি, যে টোটাল কারেন্ট, যেটাকে আমরা আই বলছি, টোটাল কারেন্ট গুণ তুমি যে কারেন্টটা নির্ণয় করতে চাচ্ছ, এখান থেকে তুমি শাখাটা কল্পনা করবা, এখান থেকে এদিকে একটা শাখা গেল, এই একটা শাখা গেল। তাহলে টোটাল কারেন্ট গুণ যে শাখার কারেন্ট, এই কারেন্টটা অবশ্যই এখানে যাবে। তাহলে যে শাখার কারেন্ট নির্ণয় করব তার বিপরীত শাখার রেজিস্ট্যান্স, অর্থাৎ R2 ডিভাইডেড বাই যে দুইটা শাখার কথা বলা হচ্ছে, অর্থাৎ R2 এবং R5 এই দুইটা শাখার রেজিস্ট্যান্সের যোগফল। তাহলে আমরা কি লিখতে পারি, IB ইজ ইকুয়াল টু, তাহলে আমরা লিখতে পারি যে IB ইজ ইকুয়াল টু টোটাল কারেন্ট হচ্ছে কত, 5 গুণ যে শাখার কারেন্ট নির্ণয় করতেছি তার বিপরীত শাখার রেজিস্ট্যান্স হচ্ছে 5 ডিভাইডেড বাই দুইটা শাখার যোগফল, অর্থাৎ 5 প্লাস 20। দেখো এখানে কিন্তু আমরা ঠিক সেই কাজটাই করেছি, অর্থাৎ 5 5 25 ডিভাইডেড বাই 20 আর 5 25 ইজ ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে কতটুকু কারেন্ট প্রবাহিত হচ্ছে, এখান থেকে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। এখন কিন্তু তোমরা একদম ইজিলি নির্ণয় করে ফেলতে পারো যে এখানে ভোল্টেজ ড্রপ কত, অর্থাৎ ভোল্টেজ ড্রপ কেন নির্ণয় করতে গেলে আমাকে কারেন্ট লাগবে, কারণ আমরা তো জানি ভোল্টেজ ইজ ইকুয়াল টু হচ্ছে V ইজ ইকুয়াল টু I R। তার মানে অবশ্যই এখান থেকে আমার I এর মান লাগবে, এখান থেকে আমার R এর মান লাগবে। তো R B এর মান আমরা জানি এবং I এর মানটা আমরা নির্ণয় করে ফেলেছি। I B এর মানও নির্ণয় করেছি, I B হচ্ছে 1 এবং R B হচ্ছে 20। এখানে একটু রেজিস্ট্যান্সের ভুল আছে, এখানে হচ্ছে 20 হবে, 20 ইজ ইকুয়াল টু 20 ভোল্ট।
এখানে 20 ভোল্ট হবে, এটা 20 ভোল্ট হবে। তো এটাই ছিল এই প্রশ্নের উত্তর। এবার যে বর্তনীটা দেখানো হয়েছে যে এই বর্তনীতে মোট রোধ, মোট কারেন্ট এবং 5 ওহম রোধের আড়াআড়িতে ভোল্টেজ কত। ঠিক আগের অঙ্কটা ঠিক আমরা যে ফরমেশনে করেছি ঠিক একই রকম একটা সিমিলার প্রবলেম। তোমরা চাইলে নিজেরাই এটা সলভ করে ফেলতে পারো। তো তোমরা এই ভিডিওটি পজ করে নিজেরাই সলভ করার চেষ্টা করো। চলো তাহলে এখন আমরা এটা সমাধান করে নিই। তো প্রথমে আমরা সার্কিটটাকে ড্র করলাম। সার্কিটটা ড্র করার পরে প্রথমে দেখো যে এই দুইটা রেজিস্ট্যান্স কিভাবে আছে প্যারালাল। তোমরা একটু খেয়াল করে থাকবে যে আমি কিন্তু সবসময় প্যারালাল সার্কিটগুলোকে কিন্তু আগে সলভ করে ফেলি, তাহলে কিন্তু সিরিজগুলো ক্যালকুলেশন করা অনেক বেশি ইজি হয়। তাহলে 3 এবং 4কে প্যারালাল করলে হয় 2, তাহলে এই দুইটা মিলে একটা রেজিস্ট্যান্স হয়ে যাবে, অর্থাৎ সেই রেজিস্ট্যান্সের সাথে এই R5টা যোগ হয়ে যাবে। তারপরে এইভাবে আমরা পর্যায়ক্রমে ক্যালকুলেশনগুলো করব। তাহলে প্রথমে আমরা এখানে ক্যালকুলেশন করলাম, 2 ওহম পেলাম। এরপরে কি R5 এর সাথে এটা যোগ করে দিতে হবে, অর্থাৎ 8 এবং 2 যোগ করলে হবে 10 ওহম। 10 ওহমের সাথে আবার এই 10 ওহম কিভাবে আছে, এদিকে একটা পদ গেল, এদিকে একটা পদ গেল, এরা দুজন কিভাবে আছে সমান্তরালে। তাহলে দেখো এই যে RB এর রেজিস্ট্যান্স 10 ওহম এবং R2 এর রেজিস্ট্যান্স 10 ওহম, এই দুটাকে যখন আমরা প্যারালালে কানেক্টেড যেহেতু আছে, তাহলে এদেরকে যদি আমরা প্যারালালে বের করি তাহলে কি দুইটা রেজিস্ট্যান্সকে আমরা কিভাবে নির্ণয় করতে পারি, যে উপরে উপরে গুণ এবং নিচে যোগ করে দিলে আমরা কিন্তু রেজিস্ট্যান্সটা পেয়ে যাব। তাহলে R2 ইনটু RB ডিভাইডেড বাই R2 প্লাস RB করলে কিন্তু আমরা রেজিস্ট্যান্সটা পেয়ে যাব। তো এটা ছিল হচ্ছে RC, অর্থাৎ এই দুটো রেজিস্ট্যান্স একত্রিত হয়ে একটা রেজিস্ট্যান্স 5 ওহম হয়ে গেল, যার সাথে কিনা এই 5 ওহমটা যোগ মানে সিরিজে থাকবে। তো পরের সার্কিটে দেখো ঠিক সেই কাজটা আমরা করেছি, যে R1 এর সাথে সেটাকে আমরা সিরিজে কানেক্ট করেছি। এবার যদি দুইটা যোগ করে দিই তাহলে আমরা পুরো সার্কিটের রেজিস্ট্যান্স অর্থাৎ টোটাল আর হচ্ছে 10 ওহম পেয়ে গেলাম। এখন আমার টোটাল সার্কিটের ভোল্টেজ এবং টোটাল সার্কিটের রেজিস্ট্যান্স আমার জানা আছে, তাহলে আমরা কিন্তু টোটাল সার্কিটের কারেন্টটাও নির্ণয় করে ফেলতে পারি। তাহলে আমরা জানি I = V ডিভাইডেড বাই R, V হচ্ছে 200 ওহম এবং টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে 10 ওহম, তাহলে টোটাল কারেন্ট হবে 20 অ্যাম্পিয়ার। এখন খেয়াল করো যে আমাকে বলা হয়েছে যে এই যে R5 রেজিস্ট্যান্সের R5 যে রেজিস্ট্যান্সটা আছে, এই R5 রেজিস্ট্যান্সের ভেতর থেকে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে সেটা যদি নির্ণয় করতে হয় তাহলে অবশ্যই আমাকে জানতে হবে যে এই পথের ভেতর থেকে এবং এই R5 এর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা নির্ণয় করতে হবে। তো খেয়াল করো আমরা টোটাল কারেন্ট জানি, অর্থাৎ এইখান থেকে উঠছে কত কারেন্ট, 20 অ্যাম্পিয়ার, এবং এই কারেন্টটা এই পথে এসে এখানে আসার পরে এদিকে একটা পথ এবং এদিকে একটা পথ, দুইটা ভিন্ন পথের সৃষ্টি হয়েছে। তাহলে যেহেতু কারেন্ট দুই পাশে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি করতে হবে, কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা কারেন্ট ডিভাইডার রুলটা কিভাবে অ্যাপ্লাই করব, আমরা জানি যে আর এখানে বি না দিয়ে আমরা এখানে বলতে পারি R5 বা RB বা R5 একই কথা বলতে পারি, যে R5 ইজ ইকুয়াল টু টোটাল কারেন্ট। টোটাল কারেন্ট হচ্ছে কত, 20 গুণ আমরা কোন শাখার কারেন্ট নির্ণয় করতে চাচ্ছি, আমরা এই যে শাখাটার কারেন্ট নির্ণয় করতে চাচ্ছি। তাহলে টোটাল কারেন্ট গুণ যে শাখার কারেন্ট নির্ণয় করবো তার বিপরীত শাখার রেজিস্ট্যান্স। খেয়াল করো তো যে এই বিন্দুতে এসে এদিকে একটা শাখা গেল আর এদিকে একটা শাখা গেল, তাহলে এই শাখার কারেন্ট যদি নির্ণয় করতে চাই তার বিপরীত শাখা কোনটা, অবশ্যই এই পাশেরটা, অর্থাৎ এইটা হচ্ছে তার বিপরীত শাখা। তাহলে সেই শাখার রেজিস্ট্যান্স কত, 10। তাহলে টোটাল কারেন্ট যে শাখার কারেন্ট নির্ণয় করব তার বিপরীত শাখার রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই যে দুইটা শাখার কথা বলা হচ্ছে সেই দুইটা শাখার রেজিস্ট্যান্সের যোগফল। তাহলে এই শাখার রেজিস্ট্যান্স 10 এবং এই শাখার মোট রেজিস্ট্যান্স 8 প্লাস 2 = কিন্তু 10। তাহলে টোটালটা করলে আমরা কত পাবো, টোটাল পাবো হচ্ছে 10 অ্যাম্পিয়ার। তাহলে আমরা এই 10 অ্যাম্পিয়ার কারেন্ট পেলাম কোন পথে, এই 10 অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু আমরা পেলাম এই পথ থেকে যাচ্ছে, অর্থাৎ 10 অ্যাম্পিয়ার কারেন্ট। তার মানে এই RA বা 2 ওহম রেজিস্ট্যান্সের ভেতর থেকেও 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে এবং R5 এর মধ্য দিয়ে অর্থাৎ 8 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়েও কিন্তু 10 অ্যাম্পিয়ার কারেন্টই প্রবাহিত হচ্ছে। তো যেহেতু আমাকে এই R5 এর ভোল্টেজ ড্রপটা নির্ণয় করতে হবে, তাহলে আমরা V5 = লিখতে পারি I5 R5। কেন, কারণ আমরা জানি V I R, তাহলে এটা V5 = I5 R5 লিখতে পারি। I5 মানে এর ভিতরে কতটুকু কারেন্ট যাচ্ছে, 10 ওহম 10 অ্যাম্পিয়ার, এবং R5 কত, 8। তাহলে এই দুটো গুণ করে দিলে আমরা কত পাবো, 80 পাবো। তো এটাই ছিল সেই 5 ওহমের ভেতর থেকে যে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে, অর্থাৎ 80 ভোল্ট ড্রপ হচ্ছে।
এবার আরেকটি সার্কিট এখানে দেখানো হয়েছে যে প্রদর্শিত চিত্র অনুযায়ী সার্কিটটির সমতুল্য রোধ ও মোট কারেন্টটা নির্ণয় করতে হবে। অঙ্কটা চাইলে তোমরা নিজেরাই সলভ করে ফেলতে পারো, যে সিরিজ প্যারালাল গুলো ঠিকভাবে করে যে টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা নির্ণয় করতে হবে এবং টোটাল কারেন্টটা নির্ণয় করতে হবে। তো চলো তাহলে আমরা সলভ করে নিই। প্রথমে সার্কিটটাকে আমরা ড্র করে ফেললাম। খেয়াল করো যে কিভাবে ড্র করলাম, যে এই সার্কিটে কিন্তু এই 30 ওহম রেজিস্ট্যান্স এবং এই 33 ওহম রেজিস্ট্যান্স কিভাবে আছে, সমান্তরাল বা প্যারালালে কানেক্টেড আছে। তাহলে প্যারালাল থাকলে দুইটাকে প্যারালাল করে ফেলতে হবে, 1 ডিভাইডেড বাই, বা আমরা শর্টকাট করতে পারি 30 ইনটু 33 ডিভাইডেড বাই 30 প্লাস 33। এই দুইটা করলে টোটাল রেজিস্ট্যান্স কত আসবে, 15.7 ওহম চলে আসবে। দেখো সেটা কিন্তু আমরা এখানে করেছি। তো এরপরে কি করা হচ্ছে, এরপরে যদি আমরা সার্কিটের দিকে একটু তাকাই তাহলে দেখবা যে এইখান থেকে যখন আমরা এখানে আসছি তখন এই পথে এরা দুইজন পড়ছে, একজন এবং একজন, এবং এরা দুজন একই পথে আছে, তাই এরা দুজন কি শ্রেণীতে কানেক্টেড আছে। তাহলে এদেরকে কি করতে হবে, যোগ করতে হবে। তো আমরা সেই কাজটা কিন্তু এখানে করেছি। ওই দুইটা, এইটা এবং এটা যোগ করে দিলে কত পাবো, এই যে যোগ করলে আমরা 40.7 ওহম পাবো। এবার খেয়াল করো যে এইখানে এই রেজিস্ট্যান্সটা এই পথে এসে এখানে এসেছে এবং এই পথে এই রেজিস্ট্যান্স এবং এই রেজিস্ট্যান্সটা এখানে এসেছে। তাহলে খেয়াল করতে এই যে 20 ওহম এবং 5 ওহম যখন এই বিন্দু থেকে এই বিন্দুতে আসছে, তারা কি একই পথে আসছে না? হ্যাঁ বন্ধুরা, একই পথে আসছে। তার মানে 20 এবং 5টা কিভাবে আছে, শ্রেণীতে সংযুক্ত বা সিরিজে আছে। আবার খেয়াল করো এই বিন্দু থেকে যখন এই রেজিস্ট্যান্স এবং এই রেজিস্ট্যান্সটা আসতেছে, তখন এরা কিন্তু একই পথে যাচ্ছে। তার মানে এই 10 ওহম এবং এই 15 ওহম এরা কিন্তু আবার সিরিজে কানেক্টেড আছে। তাই এখানে বলা হচ্ছে 20 এবং 5 সিরিজে, আবার 10 এবং 15 দুটি সিরিজে। কিন্তু এই যে এই দুইটা যোগ করে ফেললে যেটা পাবো এবং এই দুইটা যোগ করলে যেটা পাবো, এরা যোগ করলে পাবো 20 এবং 5 25, এবং এই দুটো যোগ করলে পাবো 15 10 25। কিন্তু এই 25 এবং এই 25 কিন্তু আলাদা আলাদা ভাবে কি প্যারালালে সংযুক্ত। কিভাবে, খেয়াল করো যে এই দুইটা যোগ করলাম যখন, তখন এখানে একটা বিবেচনা করি এবং এই দুইটা যোগ করে একটা পেলাম, এটাকে প্যারালাল বিবেচনা করি। তাহলে খেয়াল করো এইভাবে কিন্তু এরা আছে, এটাও 25 এটাও 25। যেহেতু এদিকে একটা পথ এবং এদিকে একটা পথ, দুইটা ভিন্ন পথে তৈরি হয়েছে, তাহলে 25 এবং 25 সমান্তরাল আছে এবং সেটাকে আমরা প্যারালাল করলে কি পাবো, এই যে এখানে কিন্তু সেটাই করা হয়েছে যে 20 যোগ 5 অর্থাৎ এইটা, আমি একটু ইরেজ করে দিই, 20 যোগ 5 এটা যেহেতু সিরিজে, এটা আবার হচ্ছে যোগ 10 যোগ 15 এটা। যেহেতু আমরা জানি যে এরা দুজন কিভাবে থাকে, সমান্তরাল থাকে। তোমরা এভাবেও করতে পারো, আবার এই দুইটা আলাদা আলাদা যোগ করে 20 যোগ 5 এটা সিরিজে, তার সাথে কি এটা কি প্যারালাল আছে, গুণ, আবার 10 যোগ 15 ডিভাইডেড বাই, এটা গেল উপরে, আর নিচে কি হয় জানো, নিচে তো যোগ হয়। তাহলে আবার 20 যোগ 5 যোগ 20 যোগ, সরি এটা হবে হচ্ছে এটা হবে হচ্ছে 10 যোগ 15। জাস্ট এই ক্যালকুলেশনটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। অর্থাৎ সহজভাবে যদি আরো বলি, যে আমি যেটা এখানে ড্র করে দেখিয়েছিলাম, এই দুইটা যোগ করলে পাবো 25, এই দুইটা যোগ করলে পাবো 25, উপরে দুইটা 25 গুণ, নিচে দুইটা 25 যোগ করলে কিন্তু এই রেজিস্ট্যান্সটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা কি পেলাম, তাহলে আমরা টোটাল রেজিস্ট্যান্সটা যদি আমরা ক্যালকুলেশন করতে যাই, এখন পর্যন্ত আমরা এইটা পেলাম, এটা পেলাম, আর এইটাকে যদি আমরা প্যারালাল করি সেটার জন্য পেলাম এইটা। এখন যদি আমরা সার্কিটটাকে আরেকবার ড্র করি, তাহলে খেয়াল করো এই দুইটা যোগ করলে পাবো, আর তার সাথে যদি এটা যোগ করি তাহলে পাবো এইটা। তাহলে এই যে 40.71 যেটা প্রথমে পেয়েছিলাম, এটা পেয়েছিলাম কোন জায়গা থেকে, এটা পেয়েছিলাম কোন জায়গা থেকে, যে এই দুইটা যোগ করলে, এই দুইটা যোগ করলে পেয়েছিলাম 40.71, আর এইটা করে পেলাম কত, 12.5। তাহলে এরা দুজন একত্রিত ভাবে কি শ্রেণী বা সিরিজে সংযুক্ত আছে। এখন এই দুইটা আবার কিভাবে আছে, শ্রেণীতে আছে। তাহলে এই দুটো সংযুক্ত করে দিলে আমরা এত ওহম পাবো। এই দুটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে পাবো 53.21 ওহম। এবার দেখো এইটা এবং এইটা কিভাবে আছে, প্যারালালে সংযুক্ত আছে। তাহলে আবার প্যারালাল থাকলে কি করতে হবে, উপরে গুণ নিচে যোগ। এই যে আমরা উপরে গুণ করলাম, নিচে যোগ করলাম, করলে আমরা এত ওহম পেলাম। অর্থাৎ এই দুইটা মিলে একটা রেজিস্ট্যান্স তখন হয়ে যাবে। তাহলে সার্কিটটা হবে এখানে 5 আর এখানে এই রেজিস্ট্যান্স। তাহলে এখানে এইটা করলে পাবো 11.7 আর এখানে ছিল 5 ওহম।
তো এটাই কিন্তু এখন কিভাবে আছে, শ্রেণীতে সংযুক্ত আছে, জাস্ট যোগ করে দিলে আমরা টোটাল মোট রেজিস্ট্যান্সটা পেয়ে যাব। খেয়াল করো, এই যে তাহলে মোট সমতুল্য রেজিস্ট্যান্স কত হবে, 11.7 প্লাস 5 ইকুয়াল টু 16.7। আর উক্ত সার্কিটের টোটাল কারেন্ট কত হবে, অর্থাৎ আই এর মান কত হবে, আই ইকুয়াল টু কি জানি আমরা, ভি ডিভাইডেড বাই আর, টোটাল ভি ডিভাইডেড বাই টোটাল আর ইজ ইকুয়াল টু এত অ্যাম্পিয়ার। এটাই ছিল এই প্রশ্নের উত্তর। তো এই চ্যাপ্টারে আমরা সকল ধরনের ম্যাথ দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা এই চ্যাপ্টারটা সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পেয়েছো। তো ধন্যবাদ সবাইকে।